হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের লেকচার 7 নাম্বার। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ইয়া নির্দেশক তড়িৎদ্বার সম্পর্কে জানছিলাম। নির্দেশক তড়িৎদ্বার কি ছিল? নির্দেশক তড়িৎদ্বার ছিল যে তড়িৎদ্বার দিয়ে আমরা অজানা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করতে পারি, অজানা কোনো তড়িৎদ্বারের। যেমন আমরা যে জিঙ্কের বিভব হচ্ছে যে কি বলে 0.76 ভোল্ট, তারপর কপারের যার বিভব হচ্ছে যে কি বলে 0.37 ভোল্ট। এগুলো আমরা কোত্থেকে জানছি? এই যে জিঙ্কের অ্যানোডে জিঙ্কে থাকলে জিঙ্কের জারণ বিভবের মান কত, জিঙ্কের বিজারণ বিভবের মান কত। যদি জারণ বিভবের মান জানলে তো বিজারণ বিভবের মান বের করে ফেলা যায়, তাই না? দুইটা তো উল্টা জিনিস। তো এই যে ধাতুগুলোর জারণ বিভবের মান কত, এগুলো কেমনে জানছি আমরা, বা বিজারণ বিভবের মান কত, এগুলো কেমনে জানছি? আমরা নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করে আমরা এগুলো জানতে পারছিলাম। নির্দেশক তড়িৎদ্বার কি ছিল? নির্দেশক তড়িৎদ্বার ছিল যে এমন একটা তড়িৎদ্বার যে তড়িৎদ্বারের বিভব আমরা জানি, ঠিক না? তো ওয়েট কর। আহ আচ্ছা, যেমন যেমন কি ছিল দেখ, যেমন ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বার একটা নির্দেশক তড়িৎদ্বার। কেন নির্দেশক তড়িৎদ্বার? কারণ কেন এই তড়িৎদ্বারটার বিভব আমরা জানি, এই তড়িৎদ্বারটার বিভব জানি, আর এখানে অজানা একটা তড়িৎদ্বার রাখছি যার বিভব আমরা জানি না, এটার সাথে এটা কানেক্ট করছি। এটা কানেক্ট করে দুই প্রান্তে বিভব পার্থক্য বের করে এটা বের করে ফেলছি যে এটার বিভব কত। হ্যাঁ, আর আমরা এটাও জানছিলাম যে কি, যে নির্দেশক তড়িৎদ্বারগুলোকে আমরা অ্যানোডে ইউজ করতে পারি, ক্যাথোডে ইউজ করতে পারি। এটা আমাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে হয়। প্রয়োজন অনুসারে কেমনে ইউজ করতে হয়? যখন ধর হচ্ছে আমরা কপারের বিজারণ বিভব বের করতে যাচ্ছি, একটা ধাতু আছে, এই কপারের বিজারণ বিভব বের করতে যাচ্ছি, কপার তড়িৎদ্বারটার বিজারণ বিভব বের করতে যাচ্ছি। তো কপার তড়িৎদ্বারের বিজারণ বিভব কেমনে বের করবো? তার মানে কপার তড়িৎদ্বার বিজারণ বিভব বের করতে গেলে কপারকে ক্যাথোডে রাখতে হবে। কপারকে যদি ক্যাথোডে রাখি, তার মানে আমরা নির্দেশক তড়িৎদ্বারকে রাখবো কোথায়? অ্যানোডে রাখবো। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে দুইটা কানেক্ট করবো, দুইটা কানেক্ট করে হচ্ছে যে ভি বের করবো। ভি হচ্ছে ভোল্টমিটার, ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলা যায়। দুই প্রান্তের বিভব পার্থক্য বলতে কি বোঝায়? যে এদিকের একটা ভোল্টেজ আর এদিকের ভোল্টেজের পার্থক্য। হুম, তো আমরা জানি যে ভি সমান ভি এ মাইনাস ভিবি। তো আমাদের তো লাগবে ভিবির মান। ভি এর মানটা আমরা জানি, তো এখান থেকে ভিবির মান বের করা কি কোনো ব্যাপার? আর ভি এর মান হচ্ছে যেটা এখানে দেখাচ্ছে, দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভোল্টমিটারের মধ্যে। ওকে, তো আমরা তার মানে কয়টা জিনিস পড়ছি? আমরা পড়ছি যে নির্দেশক তড়িৎদ্বারকে আমরা অ্যানোডও ইউজ করতে পারি, ক্যাথোডও ইউজ করতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুসারে। হ্যাঁ, তারপর এটাও জানলাম যে কি নির্দেশক তড়িৎদ্বারে নির্দেশক তড়িৎদ্বারের বিভবটা আমাদের জানা থাকে। আর এই জানা বিভব দিয়ে আমরা একটা অজানা তড়িৎদ্বারের বিভব বের করতে পারি, সেটা জারণ বিভব হোক আর বিজারণ বিভব হোক। যদি আমাদের একটা অজানা তড়িৎদ্বারের বিজারণ বিভব বের করা লাগে, তাহলে নির্দেশক তড়িৎদ্বারকে আমরা অ্যানোডে ইউজ করবো। হ্যাঁ, আর অজানা তড়িৎদ্বারটাকে আমরা ক্যাথোডে ইউজ করবো। আর যদি আমাদের অজানা তড়িৎদ্বারের জারণ বিভব বের করা লাগে, তার মানে আমরা অজানা তড়িৎদ্বারটাকে অ্যানোডে ইউজ করবো, তখন নির্দেশক তড়িৎদ্বারটাকে ক্যাথোডে ইউজ করবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটাও পড়ছিলাম যে আমাদের তড়িৎদ্বার দুই প্রকার, নির্দেশক তড়িৎদ্বার দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনগুলো ছিল? শুধু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাই। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার ছিল। আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার কি ছিল? ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার, তারপর হচ্ছে গ্লাস তড়িৎদ্বার। এখন আমার কথা হচ্ছে মুখ্য নির্দেশক আর গৌণ নির্দেশক তড়িৎদ্বারের মধ্যে পার্থক্য কি ছিল? হ্যাঁ, মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের ইএমএফ সবসময় 0 ভোল্ট হয়। ইএমএফ বলতে কি? ওই ভোল্টেজটা, জারণ বিভব বা বিজারণ বিভব যেটাই বলি না কেন, এটা বরাবর 0 ভোল্ট হয়। যে বরাবর 0 ভোল্ট হওয়ার কারণে কি ব্যাপারটা হয়? বরাবর 0 ভোল্ট হওয়ার কারণে ধর এটা হচ্ছে যে প্রমাণ তড়িৎদ্বার, প্রমাণ তড়িৎদ্বার। হুম, আর এটা হচ্ছে যে অজানা তড়িৎদ্বার। অজানা তড়িৎদ্বার বলতে আরেকটা তড়িৎদ্বার আছে যেটা বিভব আমরা জানি না। তো এখন এটার বিভব আমরা নির্ণয় করব। এটা বিভব আমরা কেমনে নির্ণয় করব? দুইটাকে ভোল্টমিটার সাথে যুক্ত করে দাও। হুম, এখন আমাকে বল, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইয়াটা কি? মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। কেন? কারণ ওর ভোল্ট হচ্ছে 0 ভোল্ট, আর আমাদের ওর ভোল্টেজটা বের করা লাগবে। ধরলাম এটা ভিবি আর ওটা হচ্ছে ভিএ। হ্যাঁ, তাহলে আর এখানে ভি ভি কি দেখাবে? ভি দেখাবে যে ভি সমান ভিএ মাইনাস ভিবি। এখন তুই আমাকে বল, ভি এ সমান যদি 0 ভোল্ট হয়, 0 ভোল্ট হয়, তার মানে ভিবি, তার মানে এখানে ভি যেটা দেখাচ্ছে এটাই ভিবি, কারণ এটা তো শূন্য, কোনো কিছু যাচ্ছে না। তার মানে ভি সমান হচ্ছে ভিবি, তাই না? তার মানে একদম অ্যাকুরেট মানটা পাচ্ছি। এখানে যে মানটা দেখাচ্ছে, মানে এখানে 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 যে মানটা দেখাচ্ছে, এটা একদম অ্যাকুরেট এটার মানে।
অজানা তড়িৎদ্বারের বিভবের মান, তাই না? একদম অ্যাকুরেট মানটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটা যদি জিরো না হইতো, এটা যদি জিরো না হইতো, এটা যদি 0.5 বা 0.3 এরকম সামথিং হইতো, তখন কিন্তু আমরা অ্যাকুরেট মানটা পাইতাম না, একটু এদিক সেদিক বেশ কম হইতো। এদিক সেদিক কেন বেশ কম হইতো? তখন হচ্ছে বি সমান হচ্ছে যে 0.5 মাইনাস ভিবি। হ্যাঁ, তো তখন আমাদেরকে এটা আবার বের করা লাগতো, আর এটা যেহেতু জিরো না, তার মানে আমরা একদম প্রপারলি অ্যাকুরেট মানটা পাবো না। হ্যাঁ, একটু এদিক ভিবির মানটা একটু এদিক সেদিক হবে। আর এটা কখন হয়? এটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার হয়। তার মানে মুখ্য নির্দেশক তড়িৎদ্বারে কি হয়? মুখ্য নির্দেশক তড়িৎদ্বারে যে নির্দেশক তড়িৎদ্বারগুলো আমরা ইউজ করি, ওই নির্দেশক তড়িৎদ্বারগুলোর বিভব বরাবর 0 ভোল্ট হয়, সেটা জারণ বিভব হোক আর বিজারণ বিভব হোক। হ্যাঁ, আর গৌণ নির্দেশক তড়িৎদ্বারের ক্ষেত্রে কি হয়? গৌণ নির্দেশক তড়িৎদ্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে নির্দেশক তড়িৎদ্বারগুলো ইউজ করি, এটা বরাবর 0 হয় না। ফলে আমরা যে অজানা তড়িৎদ্বারের বিভব, জারণ বিভব বা বিজারণ বিভব নির্ণয় করার চেষ্টা করতেছি, ওগুলো বরাবর অ্যাকুরেট হয় না। ওকে, এটা হচ্ছে পার্থক্য। আর আরেকটা পার্থক্য হচ্ছে যে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার অনেক দামি। কেন অনেক দামি? কারণ হচ্ছে এখানে প্লাটিনাম ব্যবহার করা হয়, প্লাটিনামের প্রলেপ ইউজ করা হয়। প্লাটিনাম অনেক দামি বলে এটা অনেক দামি হয়। আর এই গৌণ নির্দেশক তড়িৎদ্বারে কোনো প্লাটিনামের প্রলেপ ইউজ করা হয় না। প্লাটিনামের প্রলেপ ইউজ করা হয় না বলতে একদম ইউজ করা হয় না তা না, একটু হলেও ইউজ করা হয়। একটু করে ইউজ করা হলে, বাট এটার তুলনায় অনেক কম, মুখ্য নির্দেশকের তুলনায় অনেক কম, তাই গৌণ নির্দেশক তড়িৎদ্বারগুলা কম দামি। হ্যাঁ, আর প্লাটিনামের প্রলেপ কেন ইউজ করা হয়? প্লাটিনামের প্রলেপ এই কারণে ইউজ করা হয়, প্লাটিনাম কি করে? প্লাটিনাম হচ্ছে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, বিক্রিয়ার গতি বাড়ায় দেয়। যে জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, এটার গতিটা বাড়ায় দিবে। ওকে, তার মানে আমরা কি জানতে পারছি? এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা এই যে কি বলে নির্দেশক তড়িৎদ্বারগুলোকে আমরা যা অ্যানোড ইউজ করতে পারি, ক্যাথোড ইউজ করতে পারি। এটা ডিপেন্ড করতেছে আমরা যে অজানা তড়িৎদ্বারটা ইউজ করতেছি, এটা জারণ বিভব বের করার চেষ্টা করতেছি নাকি বিজারণ বিভব বের করার চেষ্টা করতেছি। তাহলে ভাই এখন একটা কথা আছে, এই যে আমরা যে পড়লাম যে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে যে 0 ভোল্ট, এটা কি জারণ বিভবের কথা বলছে না বিজারণ বিভবের কথা বলছে? এখন তুই আমাকে বল। এটা অবশ্যই দুইটার কথাই বলছে, জারণ বিভব, কারণ -0 যে কথা, +0 সেম কথা, তাই না? তার মানে আমরা যখন মুখ্য নির্দেশক তড়িৎদ্বারকে ক্যাথোডে ইউজ করবো, তখন ওর বিজারণ বিভব মানে হিসাব করা হবে, সেটাও 0 ভোল্ট। আর যদি অ্যানোড ইউজ করা হয়, তখন অ্যানোড মানে জারণ বিভবটি হিসাব করা হবে, সেটাও তার 0 ভোল্ট। আর ওদের ক্ষেত্রে কি হবে? এদের কি বলে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আর যদি এটা গৌণ নির্দেশক তড়িৎদ্বার হয়, তাহলে তো ওদের মান 0.5 বা 0.1 এরকম, 0.3, 0 থেকে একটু বেশি কম বেশি হবে। হ্যাঁ, তো তখন কি হবে? তখন ওদের মান, জারণ বিভবের মানও এটা 0.3, বিজারণ বিভবের মানও এটা 0.3। ওদের ক্ষেত্রে এত মাইনাস প্লাস মাইনাস দিয়ে এত হিসাব করা লাগবে না। বুঝতে পারছি? পর আস্তে আস্তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন তেমন আসবে না। আমি দেখাই দিচ্ছি প্রশ্নে কি কি আসবে। এখন হচ্ছে মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার, এটা হচ্ছে কি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। তো মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। প্রথম কথা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন আসবে, এটার গঠনটা কেমন, এটা নিয়ে পরীক্ষায় আসতে পারে। গঠন কেমন আসলে চিত্র এঁকে দিতে হবে, চিত্র এঁকে দিয়ে এখানে কি কি হয় এটা একটু ছোট করে বলে দিতে হবে। আমি গঠনটা কেমন আঁকতে হয় বলি। প্রথম কথা হচ্ছে এখানে একটা পাত্র আঁকবো, পাত্রের মধ্যে একটা দ্রবণ থাকবে, দ্রবণটা কিসের আমি বলতেছি। তারপর এখানে একটা কাঁচ নল থাকবে, এই যে কাঁচ নলের এদিকে ছিদ্র থাকবে। ওকে, কাঁচ নলের এদিকে ছিদ্র থাকবে। এইখানে একটা প্লাটিনামের পাত ইউজ করা হবে। এখানে কি ইউজ করা হবে? প্লাটিনামের পাত ইউজ করা হবে। আর পাতের চারপাশে প্লাটিনামের চূর্ণ ইউজ করা হবে। পাতের চারপাশে কি ইউজ করা হবে? প্লাটিনামের চূর্ণ ইউজ করা হবে। কেন প্লাটিনাম পাত ইউজ করা হবে, কেন প্লাটিনামের চূর্ণ ইউজ করা হবে, এগুলো সবই বলবে। এদের কাজটা কি? হ্যাঁ, এই প্লাটিনামের পাতের সাথে একটা কপার তার যুক্ত থাকবে, কপারের তার প্লাটিনাম পাতের সাথে, এটা হচ্ছে কপারের তার। আমরা এটা কি বলতেছি? আমরা এটা বলতেছি মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারের গঠনটা করতেছি। হ্যাঁ, তার মানে এখন এখানে যে ছিদ্র থাকবে বলছি, কাঁচ নলের এখানে যে ছিদ্র থাকবে বলছি, এখানে আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো। এর মধ্য দিয়ে আমরা কি প্রবেশ করাবো? এর মধ্য দিয়ে হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো। আর হাইড্রোজেন গ্যাসটা অবশ্যই 25°C তাপমাত্রায় আর 1 অ্যাটমসফিয়ার চাপে প্রবেশ করাইতে হবে। হাইড্রোজেন গ্যাসটা কিভাবে প্রবেশ করাইতে হবে? 25°C তাপমাত্রায় আর 1 অ্যাটমসফিয়ার চাপে। এখন আমরা তো এটাও জানি যে 25°C তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা কি বলি? এসএটিপি বলি। এসএটিপি আর এসটিপির মধ্যে পার্থক্য কি ছিল ভাইয়া? এসটিপি ছিল যে
0°C তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপ। আর এসএটিপি কি? এসএটিপি মানে হচ্ছে 25°C তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপ। এটা তো তুই নাও জানতে পারোস, কারণ এটা পরিবেশ রসায়নের পড়া। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নে পড়ায়, যে আমি যে চাপে এখনো পড়াইনি, তাই এটা নাও জানতে পারোস। তাহলে এসএটিপির ফুল ফর্ম কি? এসএটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। টেম্পারেচার হচ্ছে 25°C, আর বা ক্যালভিন হিসাব করলে সেটা 298 ক্যালভিন, আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো এই টেম্পারেচার আর এই চাপে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আমরা কাঁচনলের ভিতর প্রবেশ করাবো। এটা হচ্ছে আমাদের প্রথম মেকানিজম। হ্যাঁ, আর এখানে আমরা বলছিলাম যে এই পাত্রের মধ্যে একটা দ্রবণ নিব। দ্রবণটা কিসের নিব? দ্রবণটা নিব HCl এর দ্রবণ নিব। বরাবর HCl এর দ্রবণ নেওয়া লাগবে। এটাই তো এই পুরো গঠনটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠন। হ্যাঁ, HCl দ্রবণ নিব, আর HCl এর দ্রবণটা হবে 1 মোলার। ঘনমাত্রা হবে কত? 1 মোলার। ঘনমাত্রা কত হবে? 1 মোলার। তো দ্রবণ যেহেতু HCl এর নিচে, মানে তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক মানে কি? এটা তো আর HCl আকারে থাকবে না দ্রবণের মধ্যে, এটা H+ আর Cl- আকারে থাকবে। হ্যাঁ, ওকে, ডান। তার মানে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাতে হবে, আর এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে থার্মোমিটার। এখানে একটা থার্মোমিটার ইউজ করতে হবে। এই যে আমরা হাইড্রোজেন গ্যাসটা 25°C ঢুকাইছি কিনা, এটা এনশিওর করার জন্য, এটা শিওর করার জন্য এখানে আমরা একটা থার্মোমিটার রাখি। এই থার্মোমিটার দিয়ে আমরা পরিমাপ করতে পারি যে কি HCl বলতেছে, হাইড্রোজেন গ্যাসটা 25°C বা 298 ক্যালভিনের। ক্যালভিন হিসাব করলে সেটা 298। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পুরা ইয়ার গঠন। কার গঠন দেখি বলতো? হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠন, বা হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। হ্যাঁ, কারণ নির্দেশক তড়িৎদ্বার কয় প্রকার? 2 প্রকার, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আমরা এখন বলতেছি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আর মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের একটা এক্সাম্পল ছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। এটাকে মুখ্য কেন বলা হচ্ছে? কারণ তড়িৎদ্বারের বিভব, এই যে এই তড়িৎদ্বারটার বিভব কত? 0। বরাবর 0 হওয়ার কারণে আমরা যে অজানা তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব নির্ণয় করার চেষ্টা করি, ওটা আমরা একদম অ্যাকুরেট মান পাই। ওকে, তাহলে আমাদের এখন কথা হচ্ছে প্লাটিনামের পাত কেন ইউজ করা হচ্ছে, প্লাটিনামের চূর্ণ কেন ইউজ করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে প্লাটিনামের পাত কেন ইউজ করা হচ্ছে। আমি আগে বলছি প্লাটিনাম কেন ইউজ করা হয়, আর আমরা এটাও বলছিলাম যে মুখ্য নির্দেশক তড়িৎদ্বারে বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বারে আমরা প্লাটিনাম ইউজ করি বলে এই মুখ্য নির্দেশক তড়িৎদ্বারগুলোর দাম অনেক বেশি হয়, এখানে প্লাটিনাম বেশি ইউজ করা হয়। প্লাটিনাম কি করে এটাও বলছিলাম। প্লাটিনাম হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, তাই এরা হলো ধনাত্মক প্রভাব। মানে এখানে যে বিক্রিয়াটা ঘটবে এটাকে ত্বরান্বিত করবে, স্পিড বাড়াই দিবে। হ্যাঁ, তাই এদেরকে বলা হয় ধনাত্মক প্রভাব। কারণ প্রভাব কি করে? প্রভাব হচ্ছে বিক্রিয়ার গতি বাড়াই দেয়, তাই না? প্রভাব হচ্ছে বিক্রিয়ার গতি বাড়াই দেয়, তাহলে ওরা বাড়াই দিচ্ছে। প্রভাব সবসময় বিক্রিয়ার গতি বাড়াবে না, এটা আমরা কেমিস্ট্রি কি বলে ফার্স্ট পেপারে 4 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন পড়ছি। প্রভাব অনেক প্রকার হয়, ধনাত্মক প্রভাব, ঋণাত্মক প্রভাব, আবিষ্ট প্রভাব। হ্যাঁ, যে প্রভাবগুলো বিক্রিয়ার গতি বাড়ায় দেয় ওদেরকে আমরা ধনাত্মক প্রভাব বলি। তো এখানে প্লাটিনামটা ঠিক সেই হিসেবে কাজ করতেছে, বিক্রিয়ার গতি বাড়ায় দেওয়া হিসেবে কাজ করতেছে, তাই এদেরকে আমরা কি বলতেছি? এই প্লাটিনামকে আমরা বলতেছি ধনাত্মক প্রভাব। এখন কথা হচ্ছে প্লাটিনাম পাত ইউজ করা হচ্ছে, ঠিক আছে, প্লাটিনাম চূর্ণ আবার কেন ইউজ করা হচ্ছে? এই যে সবুজ গুঁড়া গুঁড়া টুকরা প্লাটিনাম চূর্ণটা কেন ইউজ করা হচ্ছে? প্লাটিনাম চূর্ণ কেন ইউজ করা হচ্ছে? কারণ হচ্ছে দেখ, এখানে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো হচ্ছে কাঁচনলের ভিতর। হাইড্রোজেন গ্যাসটা এখানে আসবে, তাই না? এই দিক থেকে এখানে আসবে। এখানে আসার সময় যদি প্লাটিনাম না থাকতো বা এই জিনিসটা, এই মেকানিজমটা না থাকতো, তাহলে এখানে যে দ্রবণের মধ্যে যে H+ আছে, এই H+টা বিকর্ষণ করতো না। কারণ হাইড্রোজেনকে বিকর্ষণ করবে না। কারণ একই জাতীয় সমজাতীয় জিনিস একে অপরকে বিকর্ষণ করে, তাহলে ফলে এই হাইড্রোজেনটা এখানে আর আসতে পারতো না। তো প্লাটিনাম কি করে? এখানে প্লাটিনাম চূর্ণ রাখার কারণে এই হাইড্রোজেন গ্যাসটি কি হয়? এই প্লাটিনাম চূর্ণের মধ্যে অধিশোষিত হয়। অধিশোষিত মানে কি? শোষিত হয়। শোষিত হলে কি হয়? এই হাইড্রোজেন গ্যাসটা এখানে জমা থাকে। এখানে জমা থাকতেছে মানে কি? এখানে জমা থাকতেছে মানে এদিকে তো চলে আসছে, দ্রবণের ভিতর তো চলে আসছে। হ্যাঁ, ফলে হাইড্রোজেন প্লাস কে আর বাধা দিতে পারছে? ওকে, বাধা দিতে পারে না, ও তো চলে আসছে, চলে এসে এখানে জমা আছে। হ্যাঁ, এই প্লাটিনাম এটাই হেল্প করে যে অধিশোষিত করে, এই যে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে। হ্যাঁ, তো আমি যা বলতেছি এর বাইরে কোনো কথা লিখতে হবে না। এখান থেকে বেশি হলে প্রশ্ন আসবে যে গঠনটা লেখো, হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারের গঠনটা লেখো। তো তুমি চিত্রটা রেখে দিবা, প্লাটিনাম কেন ইউজ করা হচ্ছে, প্লাটিনাম চূর্ণ কেন ইউজ করা হচ্ছে, এটা বলে দিবা, শেষ। হ্যাঁ, আর আমরা এটা বলছি নির্দেশক তড়িৎদ্বারকে প্রয়োজন অনুসারে অ্যানোড বা ক্যাথোড উভয় হিসেবে ব্যবহার করা হয়, ঠিক না? তো নির্দেশক মানে কি? অ্যানোড বা ক্যাথোড উভয় হিসেবে ইউজ করা হবে, এটা প্রয়োজন অনুসারে। আমরা ডিপেন্ড করতেছে আমরা অজানা তড়িৎদ্বারটা জারণ বিভব বের করতে যাচ্ছি না বিজারণ বিভব বের করতে যাচ্ছি। তো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার তো এক ধরনের নির্দেশক তড়িৎদ্বার।
তো ওদেরকেও আমরা অ্যানোড বা ক্যাথোড হিসেবে ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যদি আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বারকে মানে এই তড়িৎদ্বারটাকে আমরা যদি ইয়াতে রাখি, কিসে রাখি বলতো দেখি? এটা পুরাটা অবশ্য তড়িৎদ্বার না, আমি একটু ভুল পড়াচ্ছি, মানে দেখানোর সময় ভুল পড়াচ্ছি। তড়িৎদ্বার তো অ্যাকচুয়ালি এইটা, আর এটা হচ্ছে যে ওই দ্রবণ। আমরা কি জানি মেকানিজম কেমনে থাকে, অ্যানোড ক্যাথোড কেমনে থাকে? এখানে একটা ইয়া থাকে না, এখানে একটা পাত্র থাকে, এখানে একটা পাত্র থাকে, এখানে দ্রবণ থাকে, হ্যাঁ এখানে দ্রবণ থাকে, আর এখানে অ্যানোড থাকে, এখানে ক্যাথোড থাকে। তো আমরা পুরাটাকে বলি যে অর্ধকোষ, এটাকে অ্যানোড অর্ধকোষ বলি, এটাকে পুরাটাকে বলি ক্যাথোড অর্ধকোষ, তাই না? ক্যাথোড অর্ধকোষ, আর এটাকে বলি দণ্ড। তো এটা বলতে গেলে এক ধরনের অর্ধকোষ, এটা পুরাটা মিলে হচ্ছে একটা অর্ধকোষ। হুম, পুরাটা মিলে হচ্ছে একটা অর্ধকোষ, আর এটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বারটা আর কি। তো হিসাব করার সময় আঁকার সময় পুরাটা আঁকতে হবে, কারণ এখানে ব্যাপার আছে, মুখ্য নির্দেশক তড়িৎদ্বারটা যেখানে থাকে এখানে দ্রবণ হিসেবে HCl কে ইউজ করা হয়, এটা দেখানো লাগবে না? হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। কপারের তড়িৎদ্বার ইউজ করলে আমরা দ্রবণে কাকে ইউজ করি? কপার সালফেটকে ইউজ করি না? আর আমরা হচ্ছে কি বলে জিঙ্কের তড়িৎদ্বার ইউজ করলে আমরা দ্রবণে কাকে ইউজ করি? জিঙ্ক সালফেট ইউজ করি। তাহলে এখানে হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করলে আমরা এখানে দ্রবণ হিসেবে হাইড্রোজেনেরই কোনো একটা দ্রবণ ইউজ করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস ঢুকানো হচ্ছে। ওকে, প্রথম কথা হচ্ছে নির্দেশক তো এই প্রমাণ কি বলে, হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার কিংবা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বারটাকে যদি আমরা অ্যানোড হিসেবে ইউজ করি, তখন অ্যানোডে কোন ধরনের বিক্রিয়াটা ঘটবে? অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে সবসময় ইলেকট্রন ছাড়ন ঘটে, তাই না? অ্যানোড মানে জারণ, আর জারণ মানে ইলেকট্রন ছাড়ন। ওকে, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। তাহলে এখানে ইলেকট্রন ছাড়ার মতন ঘটনা ঘটতে হবে। এই ইলেকট্রন ছাড়ার মতন ঘটনা কে করতে পারবে? এক হচ্ছে হাইড্রোজেন নাকি H+? এখানে তো উপাদান আছে এই দুইটা, ক্লোরিন তো আর ইলেকট্রন ছাড়া কোনো দরকার হচ্ছে না। হাইড্রোজেন ছাড়বে নাকি H+ ছাড়বে? এখন তুই আমাকে বল, H+ মানে কি? H+ মানে যে ও অলরেডি ইলেকট্রন একটা ছেড়ে দিছে, যে একটা ইলেকট্রন ছিল ওইটা হচ্ছে ছাড়া অবস্থায় আছে। হ্যাঁ, তার মানে ছাড়তে পারবে কি? অনলি হাইড্রোজেন H2। H2 কেমনে ছাড়বে? H2 হচ্ছে যে 2H, দুইটা করে ইলেকট্রন ছাড়বে, 2H+ এ পরিণত হবে, তাই না? এটা তো উপায় আছে নাকি? তার মানে একমাত্র হাইড্রোজেনের উপায় আছে ইলেকট্রন ছাড়ার। তার মানে অ্যানোডের বিক্রিয়াটাতে হাইড্রোজেন থাকবে H2। এই যে H2 দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, 2H+ এ পরিণত হয়েছে। ওকে, H2 দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কারণ একটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ছাড়ে, তাই H2 হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে H2H+ এ পরিণত হয়েছে। কিন্তু আমাদের বইতে বিক্রিয়াটা একটু কঠিন ভাবে লেখা আছে। একটু কঠিন ভাবে লেখা বলতে এখন ইন্টার উঠছে, ইন্টার উঠার পর যদি বলো যে এটা কঠিন লাগছে তাহলে মাইর দেওয়া উচিত। বিক্রিয়াটাকে এভাবে লেখা যায় না। এখানে কি দেখাচ্ছে? দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন চাচ্ছে, দুইটা H+ এ পরিণত হয়েছে। এখানে কি দেখাচ্ছে? একটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন চাচ্ছে। কেমনে? আমরা যদি এই হাইড্রোজেনটাকে হাফ দ্বিগুণ করে দিই, 2 কাটাকাটি যাচ্ছে, তার মানে একটা হাইড্রোজেন প্রকাশ করতেছে না, আর একটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ছাড়ে H+ এ পরিণত হচ্ছে। বইতে বিক্রিয়াটা এভাবে লেখা আছে। তার মানে আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা হাইড্রোজেন তড়িৎদ্বার, এটাকে কেন হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার বলা হচ্ছে আশা করি বুঝছো, কারণ এখানে হাইড্রোজেন গ্যাসেরই কাজ হচ্ছে, আর কারো কাজ হচ্ছে না। হ্যাঁ, তার মানে এটা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার কেন বলা হচ্ছে আশা করি বুঝাইতে পারছি। তো এখানে কি হচ্ছে দেখ, এটাকে যখন আমরা অ্যানোডে রাখবো তখন বিক্রিয়া লিখতে হবে এটা, যে অ্যানোডে বিক্রিয়াটা হচ্ছে এটা। কিন্তু আমরা তো বলছি নির্দেশক তড়িৎদ্বারকে আমরা অ্যানোড ক্যাথোড দুই জায়গায় রাখতে পারি। এখন প্রয়োজন হিসাবে এই এমন হইতে পারে এই জিনিসটাকে আমরা ক্যাথোডে রাখতে হচ্ছে, আর ক্যাথোডে রাখলে তখন ওর মধ্যে কোন বিক্রিয়াটা ঘটবে? ক্যাথোড মানে কি? ইলেকট্রন গ্রহণ। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ কে করতে পারবে? হাইড্রোজেন করতে পারবে নাকি H+ করতে পারবে? ইলেকট্রন ঘাটতি আছে কার? ইলেকট্রন ঘাটতি H+ এর আছে না? তাহলে H+ এর ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে H+ কি করবে? কারণ H+ তো আর ইলেকট্রন গ্রহণ করে, দেখ আমি বলি, H+ তো আর একটা ইলেকট্রন গ্রহণ করে H এ পরিণত হইতে পারবে না, কারণ H বলে তো কোনো জিনিস হয় না। হ্যাঁ, H2 বলে জিনিস হয়, H2। তো H2 হইতে গেলে এখানে দুইটা H+ লাগাই দাও, দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, 2 হাইড্রোজেনে পরিণত হয়েছে। তার মানে ক্যাথোডে লেখার সময় কি করতে হবে? ক্যাথোডে হচ্ছে যে 2H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হয়েছে। বইতে কিভাবে লেখা আছে? বইতে সবসময় একটা হাইড্রোজেন নির্দেশ করা আছে, H+ একটা H+ একটা ইলেকট্রন গ্রহণ করে হাফ H2 তে পরিণত হয়েছে। হাফ মানে কি? হাফ H2 মানে কি? কিন্তু দুই কাটাকাটি গেছে, আলটিমেটলি H ই থাকে। আশা করি আমি বুঝাতে পারছি। হুম, তার মানে আমি যদি রিকেপ করি যে অ্যানোডে কি ঘটে? অ্যানোডে হচ্ছে এ হাইড্রোজেন ইলেকট্রন ছাড়ে, আর ক্যাথোডে কি হয়? H+ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ,
H+ কার ইলেকট্রন গ্রহণ করে? এই যে কপারের তার ইউজ করা হচ্ছে, এই তারের সাথে অন্য প্রান্তে তো আরেকটা অজানা বিভবের তড়িৎদ্বার একটা লাগানো থাকবে, ধর জিঙ্ক কপার 4টা লাগানো থাকবে। ওর থেকে যে ইলেকট্রনটা আসতেছে ওই ইলেকট্রনটা গ্রহণ করবে যখন ওকে ক্যাথোড হিসেবে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, আর যখন ওকে অ্যানোড হিসেবে ইউজ করা হচ্ছে তখন ও এই হাইড্রোজেন ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রনটা যায় ওই দিকে আসবে, ওই দিকে এসে তারপরে ওই ধর কপারের বিজারণ বিভব বের করতেছে, তখন ওকে তো জানো, ওকে অ্যানোডে রাখতে হবে, নরমাল হাইড্রোজেন তড়িৎদ্বারকে তো অ্যানোডে রাখতে হবে। তার মানে নির্দেশক তড়িৎদ্বার কি করে? নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে আরেকটা তড়িৎদ্বারের বিভব নির্দেশ করে দেয়, সেজন্য এগুলাকে নির্দেশক তড়িৎদ্বার বলে। তার মানে হাইড্রোজেন তড়িৎদ্বারের কোষ সংকেতটা কিভাবে লিখবো? অ্যানোডে ঘটে এটা, ক্যাথোডে ঘটে এটা। হ্যাঁ, এখন কোষ সংকেত লেখার নিয়ম কি? কোষ সংকেত লেখার হচ্ছে যে, যেহেতু এখানে প্লাটিনাম ইউজ করা হচ্ছে, আমি বলছিলাম না প্লাটিনামের প্রলেপ দেওয়া থাকলে বা প্লাটিনাম কোনোভাবে ইউজ করা হলে তখন কোষ সংকেতটা একটু অন্যভাবে লিখতে হয়। অ্যানোডের ক্ষেত্রে প্লাটিনামটা শুরুতে প্রকাশ করে দিতে হয়, আর ক্যাথোডের ক্ষেত্রে প্লাটিনামটা লাস্টে প্রকাশ করতে হয়। এটা গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, তা অ্যানোডে কি হচ্ছে, আমি যেহেতু বইতে এই বিক্রিয়াটা দেওয়া আছে, চাইলে এই বিক্রিয়াটা লিখতে পারো, সমস্যা নেই, কোনোভাবে কাটতে পারবে না, এই বিক্রিয়াটা সহজ, কিন্তু বইতে যেহেতু এটা লেখা আছে আমি এটা দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, অ্যানোডে কি হচ্ছে, আগে ছিল প্লাস হাইড্রোজেন, মানে প্লাস H2, প্লাস H2 বলতেছি, হাফ H2, H প্লাসে পরিণত হচ্ছে, তার মানে হাফ H2 এখানে দাগ H প্লাসে পরিণত হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে কি বলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার প্রকাশ করা আর একটা ওয়েও লিখে দিতে হয়, যেহেতু এটা বইতে এভাবে লেখা আছে। হাইড্রোজেন গ্যাসটা প্রথম গ্যাস আকারে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা গ্যাস হবে, তাই না? গ্যাস হবে। গ্যাসটা কত চাপে প্রকাশ করা হয়েছিল? 1 অ্যাটমোস্ফিয়ার চাপে প্রকাশ করা হয়েছিল। ব্র্যাকেটে এটা আবার লিখে দিতে হয় 1 অ্যাটমোস্ফিয়ার। আর এই হাইড্রোজেনটা কিসে পরিণত হচ্ছে? স্ল্যাশ দিয়ে হচ্ছে পরবর্তীতে কিসে পরিণত হচ্ছে? H প্লাসে পরিণত হচ্ছে। আর H প্লাসে পরিণত হচ্ছে, ও তখন দ্রবণে চলে আসতেছে না, H প্লাসে পরিণত হচ্ছে। কারণ কেন? এই দেখ, হাইড্রোজেন গ্যাসটা প্রবেশ করা হয়েছিল গ্যাস হিসেবে 1 অ্যাটমোস্ফিয়ারে, প্রবেশ করে এখানেই তো চলে আসবে, দ্রবণে চলে আসতেছে। তার মানে কি হবে? H প্লাসে যখন প্রকাশ হচ্ছে তখন হচ্ছে H প্লাসে প্রকাশ হওয়ার সময় কি বলে অ্যাকুয়াস হয়ে যাচ্ছে। আর H প্লাসে ঘনমাত্রা কত নিয়েছিলাম আমরা? 1 মোলার নিয়েছিলাম। এই যে 1 মোলার নিয়েছিলাম, এটা ব্র্যাকেটে লিখে দিতে হয় জাস্ট একটু কি, এখানে মানে লেখার সিস্টেমটা দেখাই দিচ্ছি আর কি, এখানে ভিতরে এত বুঝার কিছু নেই, জাস্ট তোমাকে চিত্র রাখতে বলবে আর হচ্ছে কি কি করতেছে এগুলো লিখে দিবা, আমি যা যা বলতেছি এগুলাই। ক্যাথোড যখন ওকে আমরা ক্যাথোডে রাখবো, ক্যাথোডের সংকেত কি হয়? ক্যাথোডের সংকেত আমরা লিখছি H প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হাফ H2 তে পরিণত হয়, তাই না? এটা তো ক্যাথোডের কাজ। তার মানে ক্যাথোডে কি হচ্ছে? H প্লাস কি ছিল? অ্যাকুয়াস ছিল। কত মোলার ছিল? 1 মোলার ছিল, স্ল্যাশ হাফ H2 তে পরিণত হচ্ছে। হাফ H2 মানে কি? গ্যাস না? গ্যাসে পরিণত হচ্ছে, আর 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, 1 অ্যাটমোস্ফিয়ার মানে উল্টাটা আর কি। আর এখানে প্লাটিনাম লাস্টে লেখা হয়। তা আমি যা যা বলছি এখানে সব কথা এখানে লেখা আছে, নোট করা আছে, এগুলো নিজে পড়ে বলবি। তাহলে এই গেল হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এখন কথা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। কোয়েশ্চেন আমাদেরকে বলতেছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা কপারের বিজারণ বিভব নির্ণয় করো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার মানে আমাদেরকে বলছে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে কপারের বিজারণ বিভব নির্ণয় করো। তো কেমনে নির্ণয় করবো ভাইয়া? কপারের বিজারণ বিভব নির্ণয় করতে বলছে, তার মানে আমরা কপারের বিজারণ বিভব আমরা জানি না। হ্যাঁ, তার মানে কপারের বিজারণ বিভব যেহেতু আমরা জানি না, বিজারণ বিভব বের করতে, বিজারণ তার মানে কপার তড়িৎদ্বারটিকে আমরা কোথায় রাখবো? ক্যাথোডে রাখবো। এই যে, তার মানে ক্যাথোডে রাখতেছি আমরা কপার তড়িৎদ্বারটাকে। আর আমরা যে তড়িৎদ্বার ইউজ করি দ্রবণে, তার দ্রবণ হিসেবে তারই কোনো একটা দ্রবণ ইউজ করি, যেহেতু এখানে তড়িৎদ্বার হিসেবে আমরা কপারকে ইউজ করতেছি, তার মানে দ্রবণ হিসেবে তারই কোনো একটা দ্রবণ ইউজ করতে হবে, তাহলে কপার সালফেট ইউজ করতেছি। হ্যাঁ, এই আমরা তো অ্যাকচুয়ালি জানি যে কপারের জারণ বিভব কত, এগুলো আমরা লিখে দিছি না? জিঙ্কের হচ্ছে 0.76, কপার হচ্ছে 0.36, 0.33 কত। হ্যাঁ, এটা তো আমরা লিখে দিছি। তাহলে আমরা এখন আবার কেন করতেছি? আমাদের কথা হচ্ছে এই যে জিঙ্কের জারণ বিভব 0.76, কপার 0. কি বলে বিজারণ বিভব হচ্ছে 0.36, এর জানছি করতে, এই জানছি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করে। কপারকে আমরা ক্যাথোডে রাখছি। হুম, ওকে, ক্যাথোডে রাখলাম। তার মানে এখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে কোথায় রাখতে হবে? অ্যানোডে রাখতে হবে, তাই না? অ্যানোডে রাখতে হবে, তারপর অ্যানোডে রেখে তারপর এই যে এটার সাথে এটার কানেক্ট করে দিব। এখানে গ্যালভানোমিটারও রাখবো, আবার এখানে আবার ভোল্টমিটার রাখবো। গ্যালভানোমিটার কেন রাখবো? কারেন্ট যাচ্ছে কিনা, এখান থেকে এখানে কারেন্ট যাচ্ছে কিনা,
কারেন্ট যদি যাই 1 ফোঁটা কারেন্ট গেলে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখাবে, আর বিক্ষেপ দেখালে আমরা বুঝবো কারেন্ট যাচ্ছে। আর এখানে যে ভোল্টমিটার রাখবো, ভোল্টমিটার কি করে, দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করে। হ্যাঁ, আর ধরলাম এই প্রান্তের বিভব হচ্ছে VA আর এই প্রান্তের বিভব হচ্ছে VB। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে VA, আর তার মানে ভি কোনটা নির্দেশ করে, ভি নির্দেশ করে যে বি সমান VA মাইনাস VB, এটা নির্দেশ করে। এখন আমার কথা হচ্ছে আমরা তো VA জানি, কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের বিভব আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে সবসময় 0 ভোল্ট হয়। তো এটা জানলে এখানে ভি যেটা দেখাচ্ছে এটাই ভিবি, তাই আমরা বিবি জেনে গেছি এটাই, আর এই বিবি যেটা দেখাবে এটাই কপারের বিজারণ বিভব, কারণ কপারকে আমরা রাখছি ক্যাথোডে, তাহলে যেটা দেখাবে সেটাই বিজারণ বিভব। তাহলে এই চিত্রটা এঁকে দিবা। এই চিত্রটা কেমনে গঠন আঁকতে হয় আমি বলছি, এখানে HCl ইউজ করা হয় যেটার 1 মোলার, এখানে হাইড্রোজেন গ্যাস শুকানো হয় যেটা হচ্ছে যে কি বলে 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমসফিয়ার চাপে, আর এখানে হচ্ছে যে এটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, এটা এখন ক্যাথোড হিসেবে কাজ করতেছে। এটা তড়িৎ বিশ্লেষক, এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে কপার সালফেট ইউজ করা হয়, এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। এগুলো তো আমি বলছি। হ্যাঁ, তাহলে ইএমএফ কি হবে, ইএমএফ কিন্তু এক ধরনের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা ইএমএফ বলি, এটা তো আমি বলছিলাম। হ্যাঁ, ফিজিক্সে কি বলছিলাম, ধর ব্যাটারি এই প্রান্তে বিভব হচ্ছে V1, এই প্রান্তে V2, তাহলে বিভব হচ্ছে যে V1, ভি হচ্ছে যে এই 12 ভোল্ট, মানে কি 12 ভোল্ট দ্বারা বোঝাচ্ছে V1 মাইনাস V2 সমান হচ্ছে যে 12 ভোল্ট, মানে এই প্রান্তের আর এই প্রান্তের পার্থক্যটা হচ্ছে যে বিভব, আর এই পার্থক্যটাকে আমরা ইএমএফ বলি। তাহলে ভি হচ্ছে বিভব পার্থক্য VA মাইনাস VB, আর ভি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব। আর আমরা জানি যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব বলো আর বিজারণ বিভব বলো সেটা 0 ভোল্ট। আর VB হচ্ছে কপারের বিজারণ ভোল্ট, এই যে VB হচ্ছে কপারের বিজারণ ভোল্ট। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা এখন হাইড্রোজেন তড়িৎদ্বারকে বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে অ্যানোডে রাখছি, তার মানে ওর অ্যানোডের সংকেতটা লিখতে হবে, মুখস্থ বসায় দাও। অ্যানোডে কি হয়, H2 থাকে, H2 দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2H প্লাসে পরিণত হয়, আর এখানে ছাড়ার মতন আছে কি H2, আর গ্রহণ করার মতন আছে কি H প্লাস, এখানে যে H প্লাস গুলো থাকে, যেহেতু আমরা এখানে অ্যানোড হিসেবে ইউজ করতেছি, ইলেকট্রন ছাড়ানোর ঘটনাটাই ঘটবে। হ্যাঁ, তার মানে H প্লাস ও এখানে থাকবে, আর ক্যাথোডে কি হয় কপার 2 প্লাস, ও যে ইলেকট্রন গুলো ছাড়ে, এই দুটো ইলেকট্রন ছাড়ছে, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। হ্যাঁ, কপারে পরিণত হওয়ার পর এবার ইএফ কেমনে নির্ণয় করবো, ইএফ নির্ণয় করার সূত্র তো আমরা জানি, ইএফ মানে কি সামগ্রিক কোষটার বিভব পার্থক্য, সামগ্রিক কোষটার বিভব পার্থক্য কেমনে নির্ণয় করবো, সামগ্রিক কোষ মানে কি এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, আর পুরো দুইটা মিলে হচ্ছে সামগ্রিক বা পূর্ণ কোষ, আর কি পূর্ণ কোষের বিভব পার্থক্যটা কেমনে নির্ণয় করবো, ইএফ সমান আমরা কি জানি, সূত্র শিখছিলাম, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। হ্যাঁ, ই অ্যানোডে কি হচ্ছে H2H প্লাসে পরিণত হচ্ছে, ই ক্যাথোডে কি হচ্ছে ই কপার হচ্ছে কপার 2 প্লাস কপারে পরিণত হচ্ছে। এখন আমরা এটার মান তো আমরা জানি, আর ইএফ কে আমরা ভি আকারে লিখতে পারি, ভি মানে কি বিভব পার্থক্য মানে ইএফ, দুইটা সেম কথা। তো ভি সমান এত, তো ভি সমান আমরা এটা লিখতে পারি যে এটা শূন্য, কারণ এটার মান শূন্য, কারণ এটার বিভবের মান শূন্য, হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান শূন্য। আর এটা তার মানে ভি সমান যেটা দেখাচ্ছে, মানে এখানে বিক্ষেপ যেটা দেখাচ্ছে এটাই তার বিভব মান, এই যে আমরা এর মাধ্যমে জেনে গেছি ই অফ কপার 2 প্লাস বা কপার স্ল্যাশ কপার মানে কপারের বিজারণ বিভবের মান সমান হচ্ছে ভি, ভোল্টমিটার যেটা দেখাচ্ছে এটাই, এই মাধ্যমে আমরা জেনে গেছি ওর বিজারণ বিভবের মান কত। আর ওর বিজারণ বিভবের মান বের করে বলতে ওর জারণ বিভবের মান তো জাস্ট সাইন উল্টাই যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, যেখানে একটা বাইর করতে পারলে হয়। এখন হচ্ছে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা জিঙ্কের জারণ বিভব নির্ণয় করব। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এগুলো প্রমাণ করে দিচ্ছি আর কি, জিঙ্কের জারণ বিভব বের করব। তার মানে এখন জিঙ্ককে রাখবো যে অ্যানোডের মধ্যে, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে রাখবো ক্যাথোডের মধ্যে, বাকি সব সেম রাখার পর আমরা অ্যানোডের বিক্রিয়াটা লিখবো। জিঙ্ক কি করে, জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, কারণ অ্যানোডে সবসময় জারণ। হ্যাঁ, আর এই ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে ক্যাথোডের বিক্রিয়াটা লিখবো। ক্যাথোডে কি করে, ও এখানে যে দ্রবণের মধ্যে H প্লাস গুলো থাকে, H প্লাস গুলো এখানে এসে জমাকৃত ইলেকট্রন গুলাকে গ্রহণ করে H2 তে পরিণত হয়, এই 2H প্লাস দুইটাই করে ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হচ্ছে। এটা তো সমান থাকতে হবে, এটা দুটো ইলেকট্রন ছাড়বে, এটা দুটো ইলেকট্রনই গ্রহণ করবে। হ্যাঁ, এইভাবে তো জারণ বিজারণ হয়। তো এটা দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য এইটাকে দুইটা হাইড্রোজেন প্লাস লাগবে। তো এই জিনিসগুলো সমতাকরণ করা তো কোনো ব্যাপারই না, এগুলা ছোটদের করা। এরপর কি করবো, ইএফ সমান আমরা কি জানি, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। এখন আমরা ই ক্যাথোডের মান জানি, কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কত, বিজারণ বিভবের মান বলো আর জারণ বিভবের মান বলো, দুটার মানই তো শূন্য, এটা না শূন্য বসাই দিব। তার মানে এখানে ইএফ সমান যেটা দেখাবে, মানে ইএফ বলতে বিভব পার্থক্য সমান যেটা দেখাবে, এটাই জিঙ্কের জারণ বিভবের মান, এটাই জিঙ্কের জারণ বিভবের মান। শেষ মান বেড়ে গেছে, ভোল্টমিটারের পার্ট বেড়ে গেছে, শেষ।
তারপর আর কি আছে, এবার হচ্ছে গৌণ বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। আমাদের মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের পড়া শেষ। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার একটাই ছিল হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠনও পড়াইছি, গঠন পড়াবার পাশাপাশি ও কিভাবে কাজ করে, অ্যানোড হিসেবে কখন কিভাবে কাজ করে, ক্যাথোড হিসেবে কিভাবে কাজ করে সেটাও পড়াই ফেলছি। এখন হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। গৌণ নির্দেশক তড়িৎদ্বারগুলোর বিভবের মান বরাবর শূন্য হয় না, একটু এদিক সেদিক হয়, এটা তো আমরা বলছিলাম। হ্যাঁ, তো এখানে গৌণ নির্দেশক তড়িৎদ্বার অনেকগুলো ছিল, আমরা দেখছিলাম অনেকগুলো ছিল। বিশ্বাস হলে দেখাই, কোথায়, এই যে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার শুধু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ছিল। আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার, এগুলো সবগুলো ছিল। এখন কথা হচ্ছে যে আমাদের বইতে শুধু ক্যালোমেল তড়িৎদ্বার নিয়ে বলা আছে, সেজন্য আমরা শুধু ক্যালোমেল তড়িৎদ্বারের ডিটেলস পড়বো, ক্যালোমেল তড়িৎদ্বারের গঠন পড়বো, ক্যালোমেল তড়িৎদ্বারের কিভাবে কাজ করে সেটা পড়বো। কিভাবে কাজ করে এটা তো পড়াবার কিছু নেই, জাস্ট অজানা তড়িৎদ্বারের বিভব বের করতে বললে অজানা তড়িৎদ্বারটাকে আমরা ক্যাথোডে রাখবো আর নির্দেশক তড়িৎদ্বারটাকে অ্যানোডে রাখবো। অজানা তড়িৎদ্বারের জারণ বিভব বের করতে বললে আমরা অজানা তড়িৎদ্বারটাকে অ্যানোডে রাখবো আর নির্দেশক তড়িৎদ্বারটাকে ক্যাথোডে রাখবো, এটাই, আর তো কিছু না ভাইয়া। কিন্তু গঠনটা পড়তে হবে। গঠনটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। এখানে আমরা ক্যালোমেল তড়িৎদ্বার নিয়ে পড়তেছি। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা ইউজ করি, একটা নল ইউজ করি, নল বা কাঁচের নল ইউজ করা যায়। এখানে হচ্ছে আমরা একটা কাঁচের নল ইউজ করা যায়। এই যেদিকে এখানে ছিদ্র আছে, এদিকে ছিদ্র আছে আর এদিকে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এরকম বেঁকানো একটা স্ট্রাকচার দেওয়া আছে, আর এদিকে কিছু একটা প্রলেপ দেওয়া আছে, এই যে দাগ দেওয়া প্রলেপ দেওয়া আছে। আমি বলতেছি কোনটা কি। প্রথম কথা হচ্ছে এটা একটা কাঁচের, পুরো জিনিসটা একটা কাঁচের নল বা কিছু একটা, কাঁচের নল। এই যে বেঁকানো স্ট্রাকচার, এটাকে বলা হয় লবণ সেতু। আর এখানে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে হচ্ছে আমরা পটাশিয়াম ক্লোরাইড ঢুকাই। এই ছিদ্র দিয়ে আমরা কি ঢুকাই, পটাশিয়াম ক্লোরাইড ঢুকাই, পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ ঢুকাই। এই পটাশিয়াম ক্লোরাইডটা এদিকে সবুজগুলো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইড গুলো এইভাবে করে গিয়ে এখানে করে গিয়ে লবণ সেতুতে আসে। এখানে যে পেস্ট দেওয়া হয়, বলছিলাম একটা পেস্ট দেওয়া হয়, যে দাগ পেস্ট, এই পেস্ট হচ্ছে মার্কারি প্লাস মার্কারি ক্লোরাইডের একটা পেস্ট, মার্কারি প্লাস মার্কারি ক্লোরাইডের একটা পেস্ট দেওয়া হয়। আর এখানে একটা থার্মোমিটার ইউজ করা হয়। থার্মোমিটার ইউজ করা হয় কেন, তাপমাত্রা কত আছে নাই এটা হিসাব করার জন্য। আর আমরা বলছিলাম নির্দেশক তড়িৎদ্বার প্লাটিনাম ইউজ করা হয়, বাট খুব অল্প পরিমাণে। এই যে খুব অল্প পরিমাণে এখানে প্লাটিনাম ইউজ করা হচ্ছে। হ্যাঁ, আর থার্মোমিটারের শেষে এখানে পারদ লাগানো থাকে, এই পারদটা বলা হচ্ছে। আর পটাশিয়াম ক্লোরাইড যদি এদিকে ঢুকানো হচ্ছে, তার মানে লবণ সেতুর ভিতরে কি থাকে, লবণ সেতুর ভিতরে পটাশিয়াম ক্লোরাইডই থাকে। হ্যাঁ, আর আমরা বলছিলাম কি, এখানে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ ঢুকানো হয়, তার মানে এখানে এগুলো হচ্ছে পটাশিয়াম, সবুজটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। আশা করি বুঝাইতে পারছি। ওকে, পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে আমাদের গৌণ নির্দেশক তড়িৎদ্বার বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার বা ক্যালোমেল তড়িৎদ্বারের স্ট্রাকচারটা বললাম। আর আমরা এটাও বলছিলাম যে ক্যালোমেল তড়িৎদ্বারের স্ট্রাকচারে বা ক্যালোমেল তড়িৎদ্বার বলতেছি, শুধু গৌণ নির্দেশক তড়িৎদ্বারে ইএমএফ শূন্য হয় না, বরাবর শূন্য হয় না। তার মানে ওদের একটা ইএমএফ শূন্য হয় না, এই যে ইএফ ইজ নট ইকুয়াল শূন্য, ইএমএফ এর একটা মান থাকবে। ইএমএফ এর মানটা ডিপেন্ড করে পটাশিয়াম ক্লোরাইডের উপর। আমরা যদি পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বাড়াই দিই, ওর ইএমএফটাও মান বড় আসবে। আমরা যদি পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কমাই দিই, ইএমএফ এর মান ছোট আসবে। এটা ডিপেন্ড করে। যেমন হচ্ছে যে আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড কে আমরা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করছি, থার্ড ব্র্যাকেটে ক্লোজ করা মানে কি, এটা ঘনমাত্রা প্রকাশ করে। যদি পটাশিয়াম ক্লোরাইড সমান যদি 0.1 মোলার হয়, ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, তখন ইএমএফ হয় -0.334 ভোল্ট। এখন যদি পটাশিয়াম ক্লোরাইডকে 0.1 থেকে 1 মোলার, হ্যাঁ, মানে বাড়ায় দিই, ঘনমাত্রাটা যদি বাড়ায় দিই, ইএফ হয়ে যায় -0.280 ভোল্ট, মানে ইএফটা বেড়ে যায়। এটা দেখতে লাগতেছে এটা ছোট এটা বড়, কিন্তু আমরা কি জানি -2 বড় হয় নাকি -3 বড় হয়, -2 বড় হয় -3 থেকে, এটা তো আমরা জানি, ঠিক না? কারণ -3 মানে কি, মাইনাস আরো বাড়তেছে, মাইনাস বাড়া মানে ছোট হওয়া, আর -2 এটা তো বাচ্চাদের বড়, আমি এটা কেন বোঝাচ্ছি, -2 -3 থেকে বড় হয়, তাহলে -0.280 এটা -0.334 ভোল্ট থেকে বড় হবে। তার মানে এই যে আমরা ঘনমাত্রা বাড়াইছি, 0.1 থেকে 1 মোলার করছে পটাশিয়াম ক্লোরাইডের, ইএমএফও বেড়ে গেছে। ওকে, তো আমরা জানি যে নির্দেশক তড়িৎদ্বারকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করতে পারি, ক্যাথোড হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, যখন আমরা অ্যানোড হিসেবে ইউজ করব তখন কি হবে, এই বিক্রিয়াটা ফুল মুখস্থ,
এখানে বুঝার কিছু নেই, এটা একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, কেন মুখস্থ করতে হবে বা এটা নিয়ে প্রশ্ন আসেও না, বাট জাস্ট মুখস্থ করতে হবে। অ্যানোডেটা মুখস্থ করতে পারলে ক্যাথোডেটা অটোমেটিক মুখস্থ হয়ে যায়। অ্যানোডে কি হয়, জাস্ট মুখস্থ। এখানে যে পেস্ট আছে মার্কারি প্লাস মার্কারি, কি বলে Ag2Cl2 এর পেস্ট আছে প্লাস, এটা হচ্ছে মার্কারি প্লাস Ag2Cl2 এর পেস্ট। এটা আবার ভাবিস শুধু মার্কারি বা Ag2Cl2 এর পেস্ট, হ্যাঁ, দুইটার একসাথে পেস্ট। তো এখন কি হচ্ছে দেখো ভাইয়া, যে যদি আমরা অ্যানোড হিসেবে ইউজ করি তখন হচ্ছে দুইটা মার্কারি দুইটা ইলেকট্রন ছেড়ে 2 মার্কারি প্লাসে পরিণত হয়। তো কোর সংখ্যাটা কি আমরা লিখবো, এই যে হালকা করে তো প্লাটিনাম ইউজ করা হয়েছে, আর অ্যানোডের ক্ষেত্রে প্লাটিনামটাকে আগে লিখি, প্লাটিনাম কমা Ag লিকুইড স্ল্যাশ Ag2Cl2, মানে এই মার্কারিটা Ag2Cl2 তে পরিণত হয়েছে, আর এখানে লবণ সেতু ইউজ করা হচ্ছে KCl, লবণ সেতুর উপাদান KCl, এই যে একটা দাগ। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে Ag যে লিকুইড ছিল এটা আমাদের একটু মুখস্থ করতে হবে, আর এই Agটা Ag2Cl2 তে পরিণত হচ্ছে। এ দেখ বইতে কি হয়েছে, আসলে Ag হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে 2Ag প্লাসে পরিণত হচ্ছে। 2Ag প্লাস মানে কি Ag2 না, Ag2 2 Ag2, আর Ag2 তো কারোর সাথে লাগানো থাকতে হবে, Cl2 সাথে লাগানো থাকে, এটা মুখস্থ করতে হবে। যে এখানে আসলে 2Ag প্লাসে যে পরিণত হচ্ছে, এই 2Ag প্লাসটাকে Ag2Cl2 আকারে প্রকাশ করছে আর কি। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। আর Ag ছিল লিকুইড, আর Ag2Cl2 তে যাওয়ার পর এটা সলিড হয়ে যায়। ওকে, আর ক্যাথোড হিসেবে কাজ করলে তখন কি হবে, জাস্ট উল্টা, Ag2Cl2 টা Ag তে পরিণত হবে। এই যে Ag2Cl2 টা Ag তে পরিণত হচ্ছে। হ্যাঁ, Ag2Cl2 টা সলিড থেকে Ag তে লিকুইডে পরিণত হচ্ছে। আর ক্যাথোডের ক্ষেত্রে আমরা প্লাটিনাম প্রলেপটা বা প্লাটিনাম থাকলে এটা আমরা লাস্টে লিখি, আর লবণ সেতুটা আগে লিখি। এটা মুখস্থ করতে হবে। লবণ সেতু অ্যানোডের ক্ষেত্রে লাস্টে লেখা হয়, আর ক্যাথোডের ক্ষেত্রে আগে লেখা হয় লবণ সেতু। লবণ সেতুর লবণ সেতু বলতে বোঝাচ্ছে লবণ সেতুর ভিতর কি আছে। হ্যাঁ, এটা একটু আমাদেরকে মুখস্থ করতে হবে, কোন নির্দেশক বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারটা। তো এর মাধ্যমে আমাদের তড়িৎদ্বারের পড়া শেষ, আমাদের নির্দেশক তড়িৎদ্বারের পড়া শেষ। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বারের পড়া হয়েছে, কোন নির্দেশক বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারের পড়া হয়েছে। এখন হচ্ছে আমরা অর্ধকোষ পড়বো। অর্ধকোষ বলতে কি বুঝে আমি অনেক আগেও বলছি, আগে এখন আরেকবার বলে দিই। এখানে আমরা এখানে হচ্ছে আমরা অ্যানোডের পাত্র ইউজ করি, এখানে হচ্ছে আমরা ক্যাথোডের পাত্র ইউজ করি। এখানে অ্যানোড দণ্ড থাকে, এখানে ক্যাথোড দণ্ড থাকে, আর এখানে যে অ্যানোডের যে দণ্ডটা ইউজ করছে ওই আয়নেরই কোনো একটা দ্রবণ থাকতে হবে, বা ওই পদার্থেরই কোনো একটা দ্রবণ থাকতে হবে। ধর জিঙ্ক নিছিলাম, এখানে থাকবে জিঙ্ক সালফেট। হ্যাঁ, জিঙ্কেরই কোনো একটা দ্রবণ থাকতে হবে। হ্যাঁ, এখানে কপার নিছিলাম ক্যাথোডে, এখানে কপারের কোনো একটা দ্রবণ কপার সালফেট থাকতে হবে। এগুলো তো আমরা বলছি। হ্যাঁ, এই পুরাটা মিলে হচ্ছে একটা অর্ধকোষ, এই পুরাটা মিলে একটা অর্ধকোষ, আর দুইটা মিলে একটা পূর্ণকোষ। তার মানে অর্ধকোষ জিনিসটা কি বুঝাই বলতে পারছি। হ্যাঁ, অর্ধকোষের শ্রেণী বিভাগ। এখন আমরা করবো অর্ধকোষের শ্রেণী বিভাগ। অর্ধকোষের শ্রেণী বিভাগ মানে কি বুঝি, অর্ধকোষের শ্রেণী বিভাগ বলতে বোঝায় মানে বিভিন্ন অর্ধকোষ কয় প্রকার, এগুলো একটু মুখস্থ করতে হবে। নামগুলা প্লাস হচ্ছে যে এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে। প্রথম হচ্ছে ধাতবায়ন অর্ধকোষ। ধাতবায়ন অর্ধকোষ বলতে কি বোঝাচ্ছে, ধাতুটা সবসময় আয়নে পরিণত হয়, ধাতুটা সবসময় আয়নে পরিণত হয়, নতুবা আয়নটা সবসময় ধাতুতে পরিণত হয়। হ্যাঁ, দেখতো আমরা যে এতক্ষণ জিঙ্ক কপার এগুলা পড়ে আসতেছি, এগুলা ধাতবায়ন অর্ধকোষের শ্রেণীতে পড়তেছে না। কারণ কেন পড়তেছে, এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। হ্যাঁ, এই পাত্রে সবসময় আমরা যদি জিঙ্ক দণ্ড ইউজ করা হয়, জিঙ্ক দণ্ড ইউজ করি, জিঙ্কটা সবসময় কি হচ্ছে, জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসতেছে, তাই না? তার মানে আগে ছিল ধাতু, এখন হয়ে গেছে ধাতুর আয়ন, তাই না? আর এই জিঙ্ক 2+ আকারে যখন দ্রবণে চলে আসছে, তার মানে ইলেকট্রন অনেকগুলো ছেড়ে দিচ্ছে। এখানে এই ইলেকট্রন গুলা এখানে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে এখানে আসতেছে, ক্যাথোডে আসতেছে। হ্যাঁ, ক্যাথোডে এসে এখানে জমা হচ্ছে, এখানে ইলেকট্রন গুলা জমা হচ্ছে। এখানে কি হচ্ছে, কপার 2+ গুলা ইলেকট্রন গুলো গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। তার মানে এখানে ছিল আগে ধাতব আয়ন, আর এখন হয়ে যাচ্ছে ধাতু। তার মানে ধাতব আয়ন অর্ধকোষ গুলাতে কি হয়, হয় ধাতু হলে ধাতব আয়নে পরিণত হয়, আর ধাতব আয়ন থাকলে ধাতুতে পরিণত হয়। ওকে, ধাতুতে পরিণত হয়। তাহলে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। এই ধরনের অর্ধকোষ গুলাকে বলা হয় ধাতবায়ন অর্ধকোষ, মানে ধাতু থেকে ধাতবায়ন, নতুবা ধাতবায়ন থেকে ধাতুতে কনভার্ট হয়। এক্সাম্পল কি, এই যে জিঙ্কের কপারের এক্সাম্পল।
হুম। আর সলিড কখন অ্যাকুয়াস কখন, এটা তো বলছি জিঙ্ক যখন দণ্ডে থাকে এটা সলিড আকারে থাকে, যখন দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসে তখন এটা অ্যাকুয়াস হয়ে যায়। এগুলো তো আমি ব্র্যাকেটে শিখেছি। আর কপার 2+ নরমালি শুরুতে অ্যাকুয়াসে থাকে, তারপর দণ্ডের মধ্যে এসে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে দণ্ডের মধ্যে যেহেতু চলে আসে এটা সলিড হয়ে যায় ধাতু। এই যে আগে ছিল ধাতু, ধাতু থেকে ধাতু বাইন, নতুন ধাতু বাইন থেকে ধাতু, এই ধরনের অর্ধকোষ গুলাকে বলা হয় ধাতু ধাতু বাইন অর্ধকোষ। আর এটা আছে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এই ধরনের অর্ধকোষ কোনটা? এই ধরনের অর্ধকোষ হচ্ছে ক্যালোমেল তরিদ্বার, একটু আগে যেটা পড়ায় আসছি, এর আগের টপিক যেটা ক্যালোমেল তরিদ্বারটা হচ্ছে যে ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এগুলো নিয়ে এমসিকিউ আসতে পারে যে ক্যালোমেল তরিদ্বার কোন শ্রেণীর ভাগে পড়তেছে, অর্ধকোষের কোন শ্রেণীর ভাগের মধ্যে পড়তেছে। সেটা হচ্ছে ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষের মধ্যে। হ্যাঁ, কি হচ্ছে এখানে? এখানে মার্কারি, মার্কারি ক্লোরাইড, মার্কারি Ag2 আর Cl2 তে পরিণত হয়, H থাকে লিকুইডে, Ag2Cl2 সলিড হয়ে যায়। এটা মুখস্থ করতে হয়, লিকুইড সলিড, এটা বুঝাইতে পারবো না এটা কেমনে হয়, এটা ভিতরে অনেক বড় মেকানিজম আছে, এটা এখন ইন্টারে পড়া না। আর পটাশিয়াম ক্লোরাইডকে আমরা একটা দাগ দিয়ে লবণ সেতু দিয়ে ইউজ করা হয় সেটা বলতেছি। নর্মালি হচ্ছে লবণ সেতু থাকলে দুইটা দাগ ইউজ করা হয়, কোষ সংকেতের দুইটা দাগ ইউজ করা হয়, এটা আমি পড়ছিলাম। হ্যাঁ, কিন্তু নির্দেশক তরিদ্বারের ক্ষেত্রে একটা দাগ ইউজ করা হয়। ওকে, তাহলে এখানে এক্সাম্পলটা লিখে দিব যে দুইটা মার্কারি কি হয়, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 মার্কারি প্লাসে পরিণত হয়। মানে Ag, আর এখানে 2 মার্কারি প্লাসটাকে Ag2Cl2 আকারে প্রকাশ করছে, জাস্ট এটাই। হুম, তাহলে এটা গেল ক্যালোমেল তরিদ্বার হচ্ছে কি, তার মানে ক্যালোমেল তরিদ্বার কোন শ্রেণীর মধ্যে? ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এখানে অদ্রবণীয় লবণ অর্ধকোষ কেমনে হয়েছে না হয়েছে এগুলো বোঝার দরকার নেই। মোট কথা ক্যালোমেল তরিদ্বার নিয়ে এত পড়ালেখা আমাদের নেই, জাস্ট এটা একটু মুখস্থ করলে হবে। জারণ বিজারণ অর্ধকোষ আর ধাতু ধাতু আয়ন অর্ধকোষের মধ্যে মানুষ গুলাই ফেলে। হ্যাঁ, দুইটা অনেকটা সেম, কারণ ধাতু আর ধাতু আয়ন অর্ধকোষের মধ্যে তো জারণ বিজারণই করতেছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন চাচ্ছে, কপার দুইটা ওই দুইটা ইলেকট্রনিক গ্রহণ করে বিজারণ করতেছে, ঠিক না? তো জারণ বিজারণ অর্ধকোষ আর ধাতু ধাতু আয়ন অর্ধকোষ অনেকটা সেম, কিন্তু জাস্ট এটা মনে রাখতে হবে জারণ বিজারণ অর্ধকোষ বললে আমি যে এক্সাম্পলটা লিখে দিচ্ছি এই এক্সাম্পলটাই এটার এক্সাম্পল। তাহলে অপশনে যদি চারণ যদি বলে নিচের কোনটি চারণ বিজারণ অর্ধকোষ, অপশনে এটাও আছে আবার এটাও আছে, বিক্রিয়া এটাও আছে, তার মানে বিক্রিয়া এটা লিখবে শুধু। জাস্ট এটাই। এখানে কি হয়, প্লাটিন এই যে আয়রন 2+ আয়রন 3+ এ পরিণত হয়। হ্যাঁ, তার মানে কি এটা জারণ করতেছে, 2+ 3+ এ পরিণত হচ্ছে, ইলেকট্রন আরো ছাড়তেছে, ছাড়ার ফলে হচ্ছে যে আরো পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকুয়াস থেকে অ্যাকুয়াস থাকে, এটা হচ্ছে অ্যাকুয়াস থেকে অ্যাকুয়াস থাকে। আর এখানে প্লাটিনামের ব্যবহার করা, যেহেতু অ্যানোডের বিক্রিয়াটা দেখানো হয়েছে সুন্দর, সেজন্য প্লাটিনামকে আগে লিখছি। এই এক্সাম্পল হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। আর এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। দেখি বলতো কোন অর্ধকোষে গ্যাস ইউজ করা হয়? একমাত্র মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের ইউজ করা হয় না? ওই যে হাইড্রোজেন গ্যাস ঢুকানো হয় কাঁচল দিয়ে, তার মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে যে গ্যাস নির্দেশক, সরি গ্যাস নির্দেশক বলতেছি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে গ্যাস অর্ধকোষের এক্সাম্পল। তো হাইড্রোজেন তড়িৎদ্বারের বিক্রিয়াটা লিখে দিব যে কি হয়, এটা তো আমরা বলছি, তাই না? যে অ্যানোডের মধ্যে কি হয়, অ্যানোডের মধ্যে কি হয় যে প্লাটিনাম থাকে, প্লাটিনাম তো থাকে, প্লাটিনাম থাকলে অ্যানোডের ক্ষেত্রে আগে লিখতে হয়। হ্যাঁ, H2 H+ এ পরিণত হয়, তাই না? H2 যখন H2 গ্যাস আকারে ছিল, H+ এ পরিণত হওয়ার সময় এটা অ্যাকুয়াস হয়ে যায়। আর H+ আমরা 1 মোলার নিয়েছিলাম দ্রবণটা, যেহেতু দ্রবণে চলে আসে এটা 1 মোলারে চলে আসে। আর H2 গ্যাসটা কিসে ছিল? 1 অ্যাটমোস্ফিয়ারে ছিল। এগুলো তো আমরা জানি। স্ল্যাশ হচ্ছে যে কিসে পরিণত হচ্ছে। আরেকটা হচ্ছে ধাতুর অ্যামালগাম ও ধাতব আয়ন অধ্যকোষ, এটা ধাতুর আয়ন অধ্যকোষ, এটা হচ্ছে এক্সাম্পলটা জাস্ট মুখস্থ। ধাতুর অ্যামালগাম ও ধাতুর আয়ন অধ্যকোষ মানে ধাতুটা আগে অ্যামালগাম আকারে থাকে, অ্যামালগাম আকার থেকে আয়নে পরিণত হয়। অ্যামালগাম মানে কি, ধাতুর সাথে যখন মার্কারি যুক্ত থাকে এটাকে ধাতুর অ্যামালগাম বলে। যেমন সোডিয়ামের সাথে মার্কারি যুক্ত আছে এটাকে বলে সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগামটা এটা সলিড আকারে থাকে, এটা কিসে পরিণত হয়? স্ল্যাশ দিয়ে লিখে দিব সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে, অ্যাকুয়াসে চলে আসছে। এইটা বিক্রিয়াটা লিখে দিব একদম ইজি ভাবে। তো এই ধাতুর অ্যামালগামটা সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে আর মার্কারিটা আলাদা হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা যে অধ্যকোষে ঘটে সেটাকে বলে ধাতুর অ্যামালগাম ও ধাতুর আয়ন অধ্যকোষ। তার মানে অধ্যকোষের শ্রেণী বিভাগ আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পড়ার দিকে আসবো। আর এখানে দেওয়া আছে, মানে প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস গুলো করে ফেলবি। যা যা পড়েছি তাই। এখানে একটা ক্লোরিন গ্যাসের অধ্যকোষ, ক্লোরিন গ্যাসের অধ্যকোষটা নরমালি আমাদের বইতে নেই, তাই এটা লাগবে না। বাট যদি পড়তে চাস তাহলে এক্সট্রা একটা জিনিস পড়ে ফেলতেই পারোস, যেটা পড়ে ফেলতে পারোস। এক্সাম্পলটা। এখন আমার কথা হচ্ছে যে এখন আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটাতে আমাদের ঘ নাম্বারে অবশ্যই প্রশ্ন আসবেই আসবে। হ্যাঁ, সেটা হচ্ছে নান্নষ্টের সমীকরণ। নান্নষ্টের সমীকরণ কি সেটা আমরা বলতেছি। এই যে আমরা
গত ক্লাসগুলোতে অন্তত একটা জিনিস জানতে পারছি, এখানে যখন অ্যানোড ইউজ করা হয় আর এখানে ক্যাথোড ইউজ করা হচ্ছে, হ্যাঁ ক্যাথোড ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ, এটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ পুরাটা। আর এই দুইটার সাথে যখন কানেক্ট করে দিছি, আর এই দুই প্রান্তের বিভব যেটা আসতেছে, এই দুই প্রান্তের বিভব হচ্ছে যে মানে পূর্ণ কোষ। পূর্ণ কোষ বলতে কি বোঝায়, এই দুইটা কোষকে যখন কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট করে দেওয়ার পরে যে বিভবটা নির্ণয় করছে, এই পুরা কোষটার যে বিভব পার্থক্য যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইএমএফ। এটা হচ্ছে কি ইএমএফ, তাই না? আর আমরা এটাও জানছিলাম গত ক্লাসগুলোতে, ইএমএফ সমান হচ্ছে যে ই অফ অ্যানোড, ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। হ্যাঁ, ই অফ ক্যাথোড, এটা আমরা জানছিলাম। অ্যানোডে যে থাকে তার জারণ বিভবের মানটা আমরা এখানে বসাই, আর ক্যাথোডে যে থাকে তার বিজারণ বিভবের মানটা এখানে বসাই, তারপর আনসার যেটা আসে সেটা দিয়ে আমরা হচ্ছে যে ইয়া করে ফেলি, কি করে ফেলি, এটা ঘুরতে আসবে আবার। আচ্ছা, তাহলে যে মান যেটা আসে সেটা হচ্ছে ইএমএফ এর মান। ইএমএফ এর মান থেকেই তুই পুরা পূর্ণ কোষটার কি বিভব পার্থক্য, পুরা কোষের বিভব পার্থক্য। এখন আমার কথা হচ্ছে যে তাহলে নানসের সমীকরণ কি? নানসের সমীকরণ হচ্ছে ইএমএফ এর আপডেটেড ভার্সন। নানসের সমীকরণ কি? নানসের সমীকরণ হচ্ছে ইএমএফ এর আপডেটেড ভার্সন। মানে নানসের সমীকরণ দিয়ে আমরা ইএমএফ বের করি, আমরা ইএমএফ বের করি, কিন্তু কখন নানসের সমীকরণ ইউজ করা হয়, কখন নানসের সমীকরণ ইউজ করা হয় না, তখন শুধু এই সমীকরণটা ইউজ করা হয়, শুধু এই সমীকরণটা ইউজ করা হয়, সেটা আমরা দেখব। মোট কথা নানসের সমীকরণ দিয়ে আমরা ইএমএফ বের করি, হ্যাঁ, কিন্তু নানসের সমীকরণ কখন ইউজ করতে হয় আর কখন ইউজ না করলেও হয়, শুধু এটা ইউজ করলেই হয়, সেটা আমরা এখন আস্তে আস্তে পড়বো। প্রথম কথা হচ্ছে নানসের সমীকরণটা কি। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে নানসের সমীকরণ, কিভাবে আসছে সেটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা আমাদের পড়া লাগবে না, এটা আমাদের কি করা পড়া লাগবে না, এত কিছু পড়া লাগবে না, আমরা সরাসরি চলে যাব নানসের সমীকরণটা কি। কারণ আমাদের পরীক্ষায় নানসের সমীকরণ দিয়ে ম্যাথ আসবে, নানসের সমীকরণটা কখনো প্রমাণ করতে হবে না, তার মানে এগুলো আমাদের পড়া লাগবে না, আমাদের পড়া লাগবে এটা, এই যে নানসের সমীকরণটা কি, এটা জাস্ট মুখস্থ করে বলবো। নানসের সমীকরণ হচ্ছে যে ই অফ সেল। আচ্ছা, ইএফ দ্বারা কি বোঝায়? ইএফ দ্বারা তো এটাই বোঝায় যে ই অফ সেল, তাই না? ই অফ সেল, কিন্তু এটা মনে রাখতে হবে ইএফ দ্বারা বোঝায় ই নট সেল। ই নট সেল বলতে কি বোঝায়? প্রমাণ অবস্থায় ইএমএফ বের করা, প্রমাণ অবস্থায় কি না কি এগুলো আমি সব বলবো, ঠিক আছে? প্রমাণ অবস্থায় ইএমএফ বের করাটা হচ্ছে ই নট সেল, আর যখন প্রমাণ অবস্থায় থাকবে না তখন হচ্ছে এটাকে ই সেল বের করা। আর ই সেলটা হচ্ছে যে নানসের সমীকরণের ইএমএফ। হ্যাঁ, আর ই সেলটাকে বের করতে গেলে আমাদেরকে ই নট সেলকে কাজে লাগাইতে হয়। মানে নর্মাল ইএমএফ যেটা, নর্মাল ইএমএফ যেটা সেটাকে কাজে লাগাইতে হয়। নর্মাল ইএমএফ কি? নর্মাল ইএমএফ হলো হচ্ছে প্রমাণ অবস্থায় ইএমএফটা। এই যে নানসের সমীকরণ হচ্ছে যে ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই ইএফ ইন্টু লগ কে। এখানে লগ কে বলতেছে লগ কিউ। এখন আমাকে বল যে ইনট সেল কোনটা? ইনট সেল হচ্ছে আমরা নর্মালি যে ইএমএফটা বের করি, নর্মালি যে ইএমএফটা বের করি, ইনট সেল সমান হচ্ছে ইএমএফ, যেটা সমান হচ্ছে যে ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড, যেটা আমরা বের করা অলরেডি শিখছি। হ্যাঁ, ই অফ ক্যাথোড। এভাবে করে ইনট সেলটা প্রথমে বের করবো। 2.303 তো এটা নিয়ে কোনো কথা নেই। আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবকের ইয়া কি হয় 8.31, আর এর ইয়া মান কত হয় সবসময়, একটা ধ্রুবক মান, মোলার গ্যাস ধ্রুবকের মান হয় সবসময় 8.31। হ্যাঁ, আর টি এর মান কত, যে টেম্পারেচার আমাদেরকে দিয়ে বলে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে আমাদেরকে টেম্পারেচার বলে দেওয়া থাকবে। হ্যাঁ, আর সেটা ক্যালভিনে হিসাব করে, তারপর কারণ অঙ্ক করার সময় আমরা টেম্পারেচার সবসময় ক্যালভিনে কনভার্ট করি। আর ই হচ্ছে কি, যে বিক্রিয়াটা ঘটতেছে জিঙ্ক বা কপারের যে বিক্রিয়া, ওখানে যে তুল্য সংখ্যা, জিঙ্ক কয়টা ইলেকট্রন ছাড়তেছে, হ্যাঁ, আর কপার কয়টা গ্রহণ করতেছে, যে জিঙ্ক যারা ছাড়বে সেটাই তো কপার গ্রহণ করবে, দুইটা ছাড়লে কপার দুইটাই গ্রহণ করবে, তার মানে এই ক্ষেত্রে তুল্য সংখ্যার মান কত? 2, শুধু 2। আর এফ এর মান কত হবে? এফ এর মান হবে 96,500 কুলম্ব, এটা তো আমরা জানি। এখন কথা হচ্ছে হোয়াট ইজ কিউ, আর লক তো ক্যালকুলেটরে বসাই দিবি। হ্যাঁ, এখন কথা হচ্ছে হোয়াট ইজ কিউ। আমরা রাসায়নিক পরিবর্তন তোকে আমি অলরেডি পড়াই হয়েছি, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কেপি কেসি পড়াইছিলাম। আমি একটা সাধারণ বিক্রিয়া লিখি, এ প্লাস বি মিলে ধর কথার কথা সি আর ডি উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, সাম্যাবস্থায় কখন পৌঁছে আশা করি তুই জানোস, যখন বিক্রিয়ার গতি এদিকেও যায় না, এদিকেও যায় না, আবার এদিকেও যায় না,
মানে বিক্রিয়ার গতি যখন সমান হয়ে যায়, সমমুখী বিক্রিয়া আর যখন প্রসারমুখী বিক্রিয়ার স্পিড সমান হয়ে যায় তখন এটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছেছে। তখন এদিকের ঘনমাত্রা চেঞ্জ হয় না, এদিকে ঘনমাত্রা চেঞ্জ হয় না, এটা আমি পড়া দিয়ে আসছি। সাম্যাবস্থায় পৌঁছাবার পর তখন আমরা কেসি নির্ণয় করি, কেসি নির্ণয় করি। আর কেসিটা কত? কেসি হচ্ছে উৎপাদ। আচ্ছা, এখান থেকে ধর এটা এ, এটা বি, এটা সি মোল ছিল, এটা ছোট হাতের ডি মোল ছিল। মোল সংখ্যা দিয়ে একেবারে হিসেব করে বললে 1 ঢিলে 2 পাখি মারা হয়ে যাচ্ছে। তখন আমরা কেসি সমান কি বলতাম? সি এর ঘনমাত্রা ইন্টু সি এর মোল সংখ্যা, ডি এর ঘনমাত্রা ইন্টু ডি এর মোল সংখ্যা, এ এর ঘনমাত্রা ইন্টু এ এর মোল সংখ্যা, বি এর ঘনমাত্রা ইন্টু বি এর মোল সংখ্যা, তাই না? টু দি পাওয়ার ইন্টু বলতেছি, টু দি পাওয়ার, এগুলো হচ্ছে টু দি পাওয়ার। হ্যাঁ, আর আমরা এটাও জানি যে এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা কি বলে, সাম্যভর বলি। এগুলাকে আমরা কি বলি? সাম্যভর বলি। এগুলো তো আমরা জানি সাম্যভর বলি। তো যাই হোক, সাম্যভরটা আমাদের এখন প্যাচ করার কিছু নেই। এটা হচ্ছে কেসির মান, কেসির মান বের করা। কেসির মান তখনই বের করি শুধু যখন বলা হয় বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাইছে। সাম্য অবস্থা মানে কি? বিক্রিয়ার গতি যখন সমান হয়ে গেছে, প্রসারমুখী বিক্রিয়া আর সম্মুখমুখী বিক্রিয়া যখন সমান হয়ে গেছে, হারটা সমান হয়ে গেছে, তখন হচ্ছে এটা সাম্য অবস্থা বলি। আর সাম্য অবস্থায় না বলে যদি আমরা বলি যে কোনো অবস্থায়, সাম্য অবস্থায় পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো অবস্থায় আমরা মানে সাম্য ধ্রুবক বের করতে যাচ্ছি, সাম্য ধ্রুবক, এটাকে তো আমরা সাম্য ধ্রুবক বলি, তাই না? যে কোনো অবস্থায় যখন বের করি তখন সেটাকে কেসি না বলে আমরা এটাকে বলি কিউ, এটাকে আমরা বলি কিউ। আর সূত্র সেম, সূত্র হচ্ছে উৎপাদের ঘনমাত্রাগুলোর সমভরের গুণফল আর ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রাগুলোর সমভরের গুণফল। হ্যাঁ, সমভর বলতে কি বোঝায়? 10c, এটার ঘনমাত্রা হচ্ছে এভাবে প্রকাশ করে। আর এটার উপর যদি পাওয়ার হিসেবে এটার মোল সংখ্যা বসাই দিই তখন এটাকে পুরাটাকে সমভর বলে। তার মানে উৎপাদের সমভরগুলা, এখানে উৎপাদ কোনগুলা? এগুলো না, উৎপাদের সমভরগুলোর গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের সমভরগুলার গুণফল, এটা হচ্ছে কিউ। কিউ মান হচ্ছে বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় না, যে কোনো অবস্থায় বিক্রিয়াটা সাম্য ধ্রুবকের মান। আর কে যখন কে কে ইউজ করা হবে শুধু কে, তখন হচ্ছে শুধু সাম্যাবস্থায় হিসাব করা হচ্ছে আর কি, সূত্র কিন্তু সেমই। তার মানে কিউ সমান এটা, কিউ সমান হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এখানে তো জেনারেল বিক্রিয়া দিয়ে দেখালাম, জেনারেল বিক্রিয়া দিয়ে দেখালাম, জিঙ্ক কপারের ক্ষেত্রে কি হচ্ছে এগুলো আমরা আস্তে আস্তে আসবো। হ্যাঁ, ওকে। এরপরে কি হচ্ছে নানস্য সমীকরণ, তার মানে নানস্য সমীকরণ দ্বারা বোঝাচ্ছে ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই EF লগ কে। এখানে ই সেল হচ্ছে টি তাপমাত্রায় কোষের তড়িৎচালক শক্তি ইএমএফ, বলছি না ই সেল এক ধরনের ইএমএফ, শুধু কথা হচ্ছে ওই তাপমাত্রায় কত। আর ই নট সেল হচ্ছে যে প্রমাণ অবস্থায় কোষের তড়িৎচালক শক্তি। প্রমাণ অবস্থায় বলতে কি বোঝায়? এসটিপি। এসটিপি বলতে যখন 0°C টেম্পারেচার ছিল তখন হচ্ছে যে ই সেল যেটা ছিল ওটাই তার ইএমএফ। তখন আমাদেরকে যদি প্রশ্ন বলে দিত যে 0°C তাপমাত্রা, হ্যাঁ, তখন তুই সূত্র এটা বসাই দিলে যে আনসারটা আসবে, এটা বসাই দিলে সূত্র আনসার একই আসবে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আমরা আসবো, এত তাড়াতাড়ি না। শুধু এর ঘনমাত্রাকে এভাবে প্রকাশ করা হয়, এর ঘনমাত্রার উপর যদি মোল আকারে তার মোল সংখ্যা, পাওয়ার আকারে তার মোল সংখ্যা থাকে, এটাকে এর সক্রিয় ভর বলে। হ্যাঁ, আচ্ছা সরি, সাম্যবর্ণ, এটাকে বলা হয় সাম্যবর্ণ, সরি সরি, এটাকে বলা হয় সক্রিয় ভর, সক্রিয় ভর। হ্যাঁ, সক্রিয় ভর। তো উৎপাদের সক্রিয় ভরগুলোর গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের সক্রিয় ভরগুলোর গুণফল। সক্রিয় ভর বলতে কি বোঝায়? শুধু ঘনমাত্রার উপর যদি আবার পাওয়ার আকার যেটা আছে এটাও বসাই দিই, এটাকে সক্রিয় ভর বলে। আর হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবক, যেটা হচ্ছে 8.31। হ্যাঁ, টি হচ্ছে তাপমাত্রা, ই হচ্ছে তুল্য সংখ্যা, আর এফ হচ্ছে 96,500 কুলম্ব। এখন হচ্ছে আমরা জিঙ্ক ক্যাথোডের ক্ষেত্রে, জিঙ্ক কপারের ক্ষেত্রে এগুলো অঙ্কগুলো কেমনে করবো? প্রথম কথা ধর, জিঙ্ক আর কপারের ক্ষেত্রে জিঙ্ক সবসময় অ্যানোডে থাকে, কপার সবসময় ক্যাথোডে থাকে, কারণ জিঙ্কের চালন বিভবের মান বেশি। তার জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ পরিণত হয়, আর কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। সামগ্রিক বিক্রিয়াটা কিভাবে লিখবো? সামগ্রিক বিক্রিয়াটা এভাবে লিখে না, সামগ্রিক বিক্রিয়া লেখার সিস্টেম আমি পরে দিয়ে আসছি, এটা আশা করি জানার কথা। হ্যাঁ, টিক চিহ্নের এই পাশের গুলা মানে বাম পাশের গুলা এক সাইডে লিখি, ইলেকট্রন গুলাকে ছাড়া, ইলেকট্রন গুলা লিখতে হয় না, কারণ ইলেকট্রন গুলাতে কাটাকাটি চলে যায়, আমি দেখাইছিলাম। টিক চিহ্নের এই পাশে কি আছে? জিঙ্ক, জিঙ্ক সলিড অবস্থায় আছে। আর টিক চিহ্নের এই পাশে কি আছে? কপার 2+, কপার 2+টা লিখলাম। আর কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে, আর কপারটা কপারে পরিণত হয়েছে, ঠিক না? তার মানে এটা একটা বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা কিউ কিভাবে বের করবো? কিউ বের করতে গেলে এটা এভাবে লিখতে হয় না,
আমরা কি জানি উৎপাদের সক্রিয় ভরগুলোর গুণফল। এখানে যেহেতু জিঙ্ক 2 এর মোল সংখ্যা আগে 1, তার মানে এটা শুধু জিঙ্ক 2 হবে, জিঙ্ক 2 আর উপরে 1, এটা লিখলেও চলে না লিখলেও চলে। আর আছে কি উৎপাদ হিসেবে আছে আর কপার, কপার। আর বিক্রিয়ক হিসেবে কি আছে জিঙ্ক, আর আরেকটা কি আছে কপার 2 এর সক্রিয় ভর। কিউটাকে এভাবে লিখতে হবে না, কিন্তু নানস্টের সমীকরণে শুধু আয়নগুলা হিসাব করা হয়। শুধু আয়নগুলা বলতে কি বোঝাচ্ছে, জিঙ্ক 2 একটা আয়ন, কপার 2 একটা আয়ন। কিন্তু কপার কি আয়ন, জিঙ্ক কি আয়ন? আয়ন না, তার মানে ওদেরকে হিসাব করা হবে না। আর ওদের মানটা আমরা সবসময় 1 ধরে নিই। এই যে কপার, যারা আয়ন না, নানস্টের সমীকরণে যারা আয়ন না ওদের মানটা 1 ধরে নিই। আর 1 ধরে নিলে ওরা কাটাকাটি চলে যায়। আর ওরা কাটাকাটি চলে গেলে কিউ সমান আলটিমেটলি থাকে জিঙ্ক 2 ডিভাইড বাই কপার 2। তার মানে সূত্রটা কি দাঁড়াইলো? সূত্রটা দাঁড়ালো ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 ইন্টু RT ডিভাইড বাই EF সমান ইন্টু লগ ডিভাইড বাই জিঙ্ক 2 ডিভাইড বাই কপার 2 এর ঘনমাত্রা। এটা হচ্ছে ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটে। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারছি। কি, মোট কথা সূত্রটা এটা দ্বারা বুঝাই যে ই সেল সমান ই নট সেল কে এভাবে লেখেন, ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড EF ইন্টু লগ জিঙ্ক 2 কি, জিঙ্ক 2 আর কপার 2 এর মধ্যে জিঙ্ককে আমরা অ্যানোডে রাখছি না, ওই অ্যানোডে যে ঘটনাটা ঘটবে ওই অ্যানোডের ঘনমাত্রা ডিভাইড বাই ক্যাথোডের ঘনমাত্রা। তার মানে সবসময় অ্যানোড উপরে থাকবে, ক্যাথোডের ঘনমাত্রা। এটা আসলে ঘনমাত্রা বোঝাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভর বলতে এই ক্ষেত্রে না, জিঙ্ক 2 এর আগে কোনো মোল সংখ্যা ছিল না, শুধু 1 ছিল। কিন্তু মোল সংখ্যা তো 2 হইতে পারতো না। তখন কি হইতো, তখন জিঙ্ক 2 টাকে এইভাবে লিখতে হইতো, জিঙ্ক 2 এখানে টু দি পাওয়ার 2 এভাবে লিখতে হইতো। ঠিক আছে, সেজন্য এটাকে আসলে সক্রিয় ভর বলা হয়। সক্রিয় ভর মানে কি, ওই পাওয়ার আকারে মোল সংখ্যাটা বসলে পুরাটা মিলে তখন সক্রিয় ভর বলে আর কি। তার মানে আমরা ই সেল আর ইনট সেল বলতে গেলে সেমই। এটা দ্বারাও ইএমএফ বুঝাই, এটা দ্বারাও ইএমএফ বুঝাই। কিন্তু এটা দ্বারা কখন ইএমএফ বোঝায়, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইএমএফ, আর এটা হচ্ছে যে কোনো অবস্থায় ইএমএফ বের করা। তাই নানস্টের সমীকরণ হচ্ছে যে জাস্ট ইনট সেলেরই বা শুধু ইএমএফ এরই একটা আপডেটেড ভার্সন। আর এই আপডেটেড ভার্সনে এটাকে ইউজ করেই তারপর পুরাটা বের করতে হয়, আগে এটা বের করতে হবে। কারণ কেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি প্রমাণ অবস্থা না, আর প্রমাণ অবস্থায় তো প্রত্যেকটা পূর্ণকোষেরই কি একটা নির্দিষ্ট ইএফ থাকবে, একটা নির্দিষ্ট ইএফ থাকবে, এটা তো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যে এটা কখন চেঞ্জ হবে, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে এটাও চেঞ্জ হবে। আর এটা তো বুঝায় যে শুধু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তো জিঙ্ক আর কপারের যে পূর্ণকোষ, অর্ধকোষ দুটা মিলে যে পূর্ণকোষ হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইএফ তো সবসময় সেমটাই দেখাবে, তাই না? তো টেম্পারেচার কথা বলে দেওয়া থাকলে তখন আমরা হচ্ছে এটা ইউজ করবো, আর টেম্পারেচারের কথা বলে দেওয়া থাকলে আমরা এটা ইউজ করবো। টেম্পারেচারের থেকে বড় কথা আমরা কখন নানস্টের সমীকরণ ইউজ করব, যখন হচ্ছে আমাদেরকে অ্যানোড আর ক্যাথোডের ঘনমাত্রা দেওয়া থাকবে। ঘনমাত্রা দেওয়া আছে মানে কি, আমাদেরকে নানস্টের সমীকরণ ইউজ করেই করতে হবে। আমাদেরকে এতক্ষণ এর আগে ক্লাসগুলোতে যে ইএমএফ বের করছি, বের করছি, ওই ইএমএফ গুলাতে কি কোনো ঘনমাত্রার কথা বলা ছিল? জিঙ্ক কপার ঘনমাত্রা, জিঙ্ক এত মোলার ছিল, কপার এত মোলার ছিল, এইসব কি বলা ছিল? বলা ছিল না। সেজন্য আমরা তখন শর্টকাট সূত্র, মানে একটা সূত্র ইএমএফ এই সূত্রটা ইউজ করছিলাম। কোন সূত্রটা? এই সূত্রটা ইউজ করছিলাম। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করছিলাম। কিন্তু আমাদেরকে যখন ঘনমাত্রার কথা বলে দেওয়া থাকবে, তার মানে আমাদেরকে বুঝতে হবে নানস্টের সমীকরণ ইউজ করতে হবে, এটাই। তাহলে আমরা পুরো সূত্রটা একটা জেনারেল বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিই সূত্রটা কিভাবে লিখবো। সূত্রটা একটা জেনারেল বিক্রিয়া, এখানে তো জিঙ্ক কপার দিয়ে দেখাইছি। তো একটা জেনারেল বিক্রিয়া যদি লিখি যে XaYB প্লাস, সবগুলো জেনারেল বিক্রিয়া সবসময় এরকম হয়, এখানে একটা আয়ন থাকবে আর এখানে একটা আয়ন থাকবে। এটা তো দেখছো জিঙ্ক কপারেরটাই দেখছোস না? এই দেখ জিঙ্ক কপারেরটা দেখ, এই যে জিঙ্ক প্লাস কপার 2 আর এখানে জিঙ্ক 2 আর কপার হয়েছে। তো জেনারেল বিক্রিয়াগুলোর জেনারেল সমীকরণ হচ্ছে এটা। এটা এখন মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝার সুবিধার্থে লিখছি। তো মানে সূত্রটা একটা ই সেল সমান যে মানে নানস্টের সমীকরণটা একটা জেনারেল বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিলাম যে সূত্রটা কি হবে। নানস্টের ইকুয়েশন শুধুমাত্র আয়নের ঘনমাত্রা হিসাব করতে হয়, যে এটা আয়ন, বি কি আর এ কি আয়ন, আয়ন এটা কাটাকাটি চলে যাবে, কারণ ওগুলা ছাড়া এক ধরা হয়, এগুলাকে এক ধরা হয়।
শুধু আয়ন যেগুলো আছে এগুলোকে ইউজ করা হচ্ছে আর কি। ধরে নিব সমান 1। যদি কোশ্চেনে টেম্পারেচার বলে না দেয় তবে টেম্পারেচার সমান আমরা 298 কেলভিন ধরবো। 298 কেলভিন মানে কি, প্রশ্নে কিছু বলে দেওয়া নাই। হ্যাঁ, 200, তার মানে আমরা টেম্পারেচার কত ধরবো, 298 কেলভিন। 298 কেলভিন মানে কত, আমরা টেম্পারেচার সমান 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধরে নিয়েছি। ওকে, তাহলে আমরা ই সেল সমান আমরা জানি যে যেটা নরমাল ইএমএফ আর কি, নরমাল ইএমএফ, ই সেল বা নরমাল ইএমএফ, এটা সমান আমরা জানি কি, যে ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। আর ই সেল সমান আমরা নানসের সমীকরণ কখন বসাবো, ই নট সেল মাইনাস 2.303, এটা হচ্ছে একটা সূত্র। হ্যাঁ, এটা তো আমরা পড়ছি। আর এখানে ইনট সেল সমান আগে ইনট সেলটা আগে আলাদা করে বের করে বলবো যে ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি মোলের ঘনমাত্রা উল্লেখ করে না থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, যদি মোলের ঘনমাত্রা উল্লেখ করা থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখন কথা হচ্ছে আসলে এই সূত্র আর এই সূত্র সেম, দুইটাই সেম, দুইটাই ইএমএফ বের করতেছে, দেখবি কেমনে প্রমাণ দিয়ে দিব। আচ্ছা, কথার কথা ধর প্রশ্নের মধ্যে আমাদেরকে মোলের ঘনমাত্রা বলে দেয়নি, আর মোলের ঘনমাত্রা যখন বলে দেয় নাই, আয়নগুলোর ঘনমাত্রা যখন বলে দেয় নাই, তখন আমরা এটাও 1 ধরে নিব না, এটাও 1 ধরে নিব না, কারণ আমাদের ক্ষেত্রে কিছু বলে দেয় নাই। তাহলে আমরা ধরে নিলাম 1 মোল, 1 মোলার হচ্ছে ঘনমাত্রা, আয়নগুলোর ঘনমাত্রা। 1 1 কাটাকাটি যাবে না, 1 1 কাটাকাটি যাবে মানে এখানে থাকে কি আর লগ 1 থাকে না, কারণ 1 1 1 1 1 কাটাকাটি লগ 1 থাকে। এই লগ 1টা তুমি ক্যালকুলেটরে বসায় দেখো তো ভাইয়া, লগ 1টা যখন ক্যালকুলেটরে বসাবো এটার মান আসে কত জানো, 0। আর 0 মানে কি, এটার সাথে যেগুলো গুণ আকারে আছে, গুণ আকারে আছে ওগুলো 0 হয়ে যাবে পুরোটা, কারণ 0-এর সাথে কোনো কিছু গুণ করলে এটা 0 হয়ে যায়, 1 0 0। তাহলে এটা পুরো একটু অংশের পুরাটা মান কত হয়ে যাবে ভাইয়া, 0 হয়ে যাবে। বাকি থাকে শুধু কত, ই নট সেল। আর ই নট সেল সমান ই সেল, প্রমাণ হয়ে গেছে। তার মানে ই সেল আর এটা সমান। তার মানে আমরা কখন শুধু সূত্র, এটা শর্টকাট সূত্রটা ইউজ করে যখন আমাদেরকে বলে দিবে না যে মোলে ঘনমাত্রা কত আছে, এটা বলে দেওয়া থাকলে এটা আমরা তখন ধরে নিই, মনে মনে ধরে নিই যে আয়নগুলোর ঘনমাত্রা 1 মোলার, তাহলে 1 মোলার হলে সূত্র এটাই ইউজ হবে। তার কারণ কেন, 1 মোলার হয়ে গেলে তখন ই সেল আর ইনট সেল সমান হয়ে যায়, আর ইনট সেল সমান হচ্ছে এটা, ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। আশা করি বুঝাতে পারছি। আর যখন ঘনমাত্রা বলে দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা নানসের সমীকরণ ইউজ করব। এখন হচ্ছে সাম্য অবস্থায় নানসের সমীকরণ কি হয়, সাম্য অবস্থায় নানসের সমীকরণটা কি হবে, এটা হচ্ছে আমাদের কথা। সাম্য অবস্থা মানে কি, সাম্য অবস্থা হচ্ছে বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছা যাবে। বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানো মানে কি, বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানো মানে হচ্ছে ভাইয়া যে যখন হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার মানে পশ্চাৎমুখী বিক্রিয়া আর সম্মুখী বিক্রিয়ার গতি সমান হয়ে যায়, এটাকে বলা হয় বিক্রিয়ার সাম্য অবস্থা। হ্যাঁ, ওই অবস্থায় যখন পৌঁছা যাবে তো তখন নানসের সমীকরণে কিছু জিনিস ঘটবে। সেই জিনিসগুলো কি ভাইয়া, সেই জিনিসগুলো হচ্ছে যে বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছালে, বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছালে, সাম্যাবস্থায় পৌঁছালে মানে কি, ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। ঘনমাত্রা চেঞ্জ হওয়া মানে কি, কোনো কি কারেন্ট ফ্লো হবে, জিঙ্ক 2+ বাড়তেছে না, কপার 2+ আবার কমতেছে না। তো জিঙ্ক 2+ যদি নাও বাড়ে তার মানে কোনো জিঙ্ক আর 2টা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসতেছে না, তাই না? তো বাড়তেছে না, তার মানে কোনো কারেন্ট আর ফ্লো হবে না, আর কোনো কারেন্ট ফ্লো না হলে কোনো বিভব কি আর শো করবে, কোনো বিভব শো করবে না। তার মানে ই সেলের মানটা 0 হয়ে যাবে। কিন্তু ইনট সেলের মানটা কিন্তু 0 হবে না। ইনট সেলের মানটা কেন 0 হবে না, কারণ ইনট সেল দ্বারা আমরা এখানে কি বোঝাচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন ছিল, প্রমাণ অবস্থায় যখন ছিল, তখন ওর তো একটা নির্দিষ্ট ইএমএফ মান ছিল, ঠিক না? ওই ইএমএফ মানটা তো কখনো 0 ছিল না, কখনো তো 0 ছিল না। এটা তো আগে থেকে একটা একটা নির্দিষ্ট একটা ধ্রুবক মান আছে, কনস্ট্যান্ট মান আছে। হ্যাঁ, তো এটা তো আগে থেকে 0 ছিল না, তো এটা 0 কখনো হবে না। 0 হবে যে এটা, কারণ এটা এখন হিসাব করা হচ্ছে টেম্পারেচারের উপর বা বিক্রিয়ার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হচ্ছে। এটা তো আর বিক্রিয়ার উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে না, এটা তো একটা কনস্ট্যান্ট মান। এই কনস্ট্যান্ট মানটা কিসের মান, যখন বিক্রিয়াটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল বা 273 কেলভিনে ছিল বা প্রমাণ অবস্থায় ছিল, ওই প্রমাণ অবস্থায় থাকাকালীন তো একটা ইএফ ছিল, ওই ইএফটা এটা প্রকাশ করতেছে। এটা তো আর বিক্রিয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে না ভাইয়া, এটা তো ওই ধ্রুবক মানটা। আর তখন কিউটা হয়ে যাবে কে, আমরা কি বলছিলাম সাম্য অবস্থায় যখন বের করে সূত্র, কিউ আর কে কে সূত্র তো সেম, শুধু সাম্য অবস্থায় বের করলে এটাকে কে দ্বারা বা কেসি দ্বারা প্রকাশ করা হয়, এটাই। হ্যাঁ, তার মানে বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছালে কি হবে, আচ্ছা এই জিনিসগুলো একটু বাড়তি কথা, তাও বলে দিই।
সাম্যাবস্থায় পৌঁছানো মানে কি? সাম্যাবস্থায় পৌঁছানো মানে হচ্ছে দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সমান হয়ে যাওয়া। দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপকে আমি বুঝাই দিয়েছিলাম। দ্রবণ চাপ বলতে কি বোঝায়? জিঙ্ক যখন ২ টা ইলেকট্রন ছেড়ে দ্রবণে আসার চেষ্টা করে, এখানে দ্রবণের মধ্যে থাকা জিঙ্ক 2 প্লাস গুলা, জিঙ্ক সালফেটের জিঙ্ক 2 প্লাস গুলা ওকে বাধা প্রদান করে। জিঙ্ক 2 প্লাস গুলা যে ওকে বাধা প্রদান করতেছে এটাকে বলে অভিস্রবণ চাপ। আর জিঙ্ক 2 প্লাস যে দণ্ড থেকে দ্রবণ চলে আসার চেষ্টা করতেছে, এটা হচ্ছে দ্রবণ চাপ। হ্যাঁ? তাহলে যেকোনো অবস্থায় বিক্রিয়া ধ্রুবক কিউ, সাম্যাবস্থা হচ্ছে কে? এটা তো আমরা বলছি। তাহলে বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন ই সেল সমান 0 হয়ে যাবে। এইটা সমান 0 হয়ে যাবে। কারণ কোনো বিক্রিয়া করতেছে না। আর ইনর সেলে তো আগে থেকেই মান আছে। ইনর সেল 0 হবে না আর কিউটা কে হয়ে যাবে। হ্যাঁ, তখন নানুর সমীকরণে যখন মানগুলো বসাবো এটা 0, এটা ইনর সেল, এটা লব কে হয়ে যাবে। হ্যাঁ, আর পুরা পুরো অংশটাকে আমি যদি সমান চিহ্ন ওই পাশে পাঠাচ্ছি তাহলে ইনর সেল সমান হয়ে যাবে 2.303 RT ডিভাইড বাই এফ ইনটু লব কে। তার মানে এই পুরো অংশটা সমান এটা হয়ে যাবে। এটা হচ্ছে যে কখন, যখন সাম্যাবস্থায় যাবে ইনর সেল সমান এই পুরো অংশটা হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে যে ব্রহ্মাণ্ড হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা নানস্টের সমীকরণ ব্যবহার করে পিএইচ নির্ণয়। এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তবে আজকে হচ্ছে নানস্টের সমীকরণ যে ম্যাথ শিখছি বা সরি সমীকরণটা শিখছি, সমীকরণটা দিয়ে একটা ম্যাথ করা দিই। ডেনিয়াল কোষ বা গ্যালভানিক কোষের ইএমএফ হিসাব করো। ইএমএফ হিসাব করতে বসে। এখন আমাদের মাথায় প্রথম কথা হচ্ছে আমরা ইএমএফ এর দুইটা সূত্র জানি। একটা ইএমএফ বা ইনর সেল সমান আমরা কি জানি? ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। এটা একটা সূত্র জানি। আরেকটা সূত্র জানি নানস্টের সমীকরণ, যেটা বড় সমীকরণটা। এখন আমরা কোনটা ইউজ করবো সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদেরকে দ্রবণের জিঙ্কের বা কপারের বা যাকে দিয়ে বলতেছে ওদের ঘনমাত্রা দেওয়া আছে কিনা। ঘনমাত্রা দেওয়া থাকলে আমাদের অবশ্যই নানস্টের সমীকরণ ইউজ করতে হবে। ঘনমাত্রা দেওয়া না থাকলে আমরা এইটা ইউজ করে ফেলতে পারবো। এখন দেখ এক্ষেত্রে জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা দিয়ে দিছে। আর ঘনমাত্রা যখন দিয়ে দিছে মোল পার লিটার, যেহেতু ঘনমাত্রা একক কি মোল পার লিটার বা মোলার, ঘনমাত্রা যেহেতু দিয়ে দিছে তার মানে আমাদেরকে নানস্টের সমীকরণ ইউজ করতে হবে। জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা এত, কপার 2 প্লাসের ঘনমাত্রা এত। হ্যাঁ, আবার বলে দিছে 25 ডিগ্রি সেলসিয়াস, আবার টেম্পারেচারও দিয়ে দিছে। তাপমাত্রা ই অফ মানে জিঙ্কের জারণ বিভব বা বিজারণ বিভব মান দিয়ে দিছে, কপারের জারণ বিভব বা বিজারণ বিভব মান দিয়ে দিছে। এখন এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে নানস্টের সমীকরণ সমান কি জানি? ই সেল সমান ইনর সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই EF ইনটু লগ অ্যানোড উপরে থাকে, জিঙ্ক 2 প্লাস উপরে থাকে আর কপার 2 প্লাস নিচে থাকবে, ক্যাথোডটা নিচে থাকে। বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমাদেরকে এখন হিসাব করতে হবে যে জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা দিয়ে দিছে, কপার 2 প্লাসের ঘনমাত্রা দিয়ে দিছে, বসাই দিলাম। 2.303 আর এর মান তো 8.31, টি এর মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিছে, মানে 298 কেলভিন দিয়ে দিছে, শেষ। আর জিঙ্ক আর কপারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হয় সেটা তো আমরা এতক্ষণ শিখে আসছি। জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়ে, জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়। কপার 2 প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। হ্যাঁ, সামগ্রিক বিক্রিয়াটা এবার লিখতে হয় পুরো শুধু ইএফ বের করে দিলে আসলে হবে না। দুটা অর্ধকোষের বিক্রিয়া দেখাই দিয়ে তারপর সামগ্রিক কোষ বিক্রিয়া কি হচ্ছে সেটা দেখাই দিয়ে তারপর লিখতে হয় আর কি। তো সামগ্রিক কোষ বিক্রিয়া এগুলো তো এখন আর শেখানোর কিছু নেই, ঠিক না? তা দুইটা ইলেকট্রন চাচ্ছে, তার মানে ই এর মান কত হবে? তুল্য সংখ্যা 2 হবে। জিঙ্ক চাচ্ছে দুইটা, কপার গ্রহণ করতেছে দুইটা, তো তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। আর এফ এর মান কত হবে? 96,500 কুলম্ব হবে। এফ এর মান হবে কত? 96,500 কুলম্ব। হ্যাঁ, এখন কথা হচ্ছে ইনর সেলের মানটা আমাদের আলাদা করে বের করে ফেলতে হবে। ইনর সেল সমান আমরা জানি ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। এখন জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্ক অ্যানোডে থাকে না কপার অ্যানোডে থাকে সেটা তো আমরা লিলিকে কেনা মেগাভ্যালোজেনে ফের এটা থেকে জানি যে জিঙ্ক অ্যানোডে থাকবে। হ্যাঁ, আর যদি জিঙ্ক অ্যানোডে থাকে আমরা এখন দেখি যে তার মানে এখানে জিঙ্কের জারণ বিভবের মানটা লিখতে হবে। কেমনে লিখবো? ই অফ জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস, মানে জিঙ্ক যে জিঙ্ক 2 প্লাসে পরিণত হচ্ছে এটা দেখাচ্ছি। আর কপারের ক্ষেত্রে বিজারণ হচ্ছে, তাহলে কপার 2 প্লাসের স্ল্যাশ কপারে পরিণত হচ্ছে, এই ক্ষেত্রে এটা কপারের বিজারণ বিভবের মান বসাইতে হবে। জিঙ্কের জারণ বিভবের মান বসাইতে হবে, কপারের বিজারণ বিভবের মান বসাইতে হবে। এবং প্রশ্নের মধ্যে কি জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া আছে? জিঙ্ক জিঙ্ক 2 প্লাসে পরিণত হচ্ছে, এই যে ওরাই বলেছে জিঙ্ক 2 প্লাসে পরিণত হচ্ছে, তার মানে এটা জারণ বিভবের মান দেওয়া আছে, বসাই দিলাম। আরেকটা মান দেওয়া আছে কপার 2 প্লাসে পরিণত হচ্ছে, এটা কি জারণ বিভবের মান নাকি বিজারণ বিভবের মান? এটা জারণ বিভবের মান, কপার 2 প্লাসে পরিণত হচ্ছে, তার মানে এটা তো ভাইয়া ইয়া দিয়ে দিছে, ভাইয়া জারণ বিভবের মান দিয়ে দিছে। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা কপারকে বিজারণ বিভবের মান বসাইতে হবে। কপারের বিজারণ বিভবের মান বসানোর জন্য আমরা কি করবো?
এটা -0.34 ভোল্ট দেওয়া আছে, তার মানে +0.34 ভোল্ট হবে। জাস্ট চিহ্ন উল্টাই গেলে যার বিভবের মান আমরা পেয়ে যাই, যার বিভব বা বিজারণ বিভবের মান আমরা পেয়ে যাই, একে অপরের জাস্ট চিহ্ন উল্টানি। তাহলে এখানে আবার ইনার সেলটা আগে থেকে বের করে ফেললাম, বের করে এটা মানটা বসাই দিলাম, এবার সবগুলো ক্যালকুলেটর বসাই দিলাম, আনসার চলে আসছে। এটা হচ্ছে যে নান্নার সমীকরণ থেকে ইএমএফ বের করা। বুঝতে পারছি? তাহলে আজকের ম্যাথ এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে যে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো করাই দিব, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব, তারপর চ্যাপ্টার শেষ।